আচ্ছা, দেখো আজকে আমরা ওই কাইনেটিক থিওরি অফ গ্যাস এর ডিসকাশনসটা শেষ করব। আমরা অ্যাপ্লিকেশনস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস সেই নিয়ে কথাবার্তা বলেছিলাম। সেই অ্যাপ্লিকেশনের মধ্যে দুটো অ্যাপ্লিকেশনস কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। একটা হচ্ছে গ্যাসের ভিসকোসিটি, সেটা আমরা আলোচনা করে নিয়েছি। আর আগের দিন হচ্ছে বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি বের করার যে একটা ফর্মুলা বের করা আর কি, বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি, সেই ডিসকাশনটাও আমাদের হয়ে গেছে। আজকে বাকি যে কিছু সিম্পল অ্যাপ্লিকেশনস আছে অফ দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেইটা নিয়ে আজকে আমাদের জাস্ট মূলত আলোচনাটা চলবে আর কি, ঠিক আছে। এবং অবভিয়াসলি মানে যেটা হচ্ছে আমাদের সিলেবাসে যে জিনিসগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা এখন বেশি মাথা ঘামাচ্ছি। হয়তো তুমি ভাববে অ্যাপ্লিকেশন তো কাইনেটিক থিওরি অফ গ্যাস তো অনেক কিছু আছে, যেমন ধরো কেমিক্যাল কাইনেটিক্সে যে কলিশন থিওরি, হ্যাঁ, সেখানে তো কেমিক্যাল কাইনেটিক্সের তোমার অ্যাপ্লিকেশনস আছে। আবার পরবর্তীকালে তুমি দেখবে যে মানে এই কাইনেটিক গ্যাসের যে বেসিক প্রিন্সিপালসগুলো, সেই প্রিন্সিপালসগুলো তুমি ইউজ করতে পারো ফোটন গ্যাসের জন্য, অর্থাৎ লাইটের জন্য। সেখান থেকে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা, স্টিফেন বোলম্যান ল, এগুলো তুমি হয়তো ডিরাইভ করলে। এসবও তোমার কিছু কিছু অ্যাপ্লিকেশন তুমি পেতে পারো আর কি। সেগুলো নয়, আমাদের জাস্ট অ্যাপ্লিকেশনস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে জিনিসগুলো সিলেবাসে আছে এবং আমাদের পড়াতে এখনও বাকি আছে আর কি, সেইটাকেই জাস্ট আজকে আলোচনা করা। তাহলে আজকে যে জিনিসটা, আচ্ছা আজকে ডেটটা একটুখানি বলে নিই। আচ্ছা, তাহলে শুরুটা হবে এইরকমভাবে। স্যার ওটা 2022 হবে, আপনি ও 21 হ্যাঁ হ্যাঁ, 21 লিখে ফেলেছে না। হ্যাঁ, তাহলে আজকে আলোচনাটা হবে তোমার, আচ্ছা তার আগে এইভাবে লিখি, যেভাবে লিখতে অভ্যস্ত আমরা। টপিকস টু বি ডিসকাসড। সেখানে আমরা মূলত আলোচনা করব হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, এটা। আর তার কনটেক্সটে আচ্ছা, এক নম্বর যেটা, সেটা হচ্ছে বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি বের করা। এটা অলরেডি আমরা কভার করে ফেলেছি, কিন্তু এই বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি তো মেন ফর্মুলাটাই ডিরাইভ করা হয়েছিল, বাকিটা সময় হয়নি আমাদের। এই বাকি যে পার্টটা বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি, সেইখান থেকে যে টেম্পারেচার ডিপেন্ডেন্স, পার্টিকুলার যে জায়গাটা আর কি, বা কখনো কখনো প্রেশার ডিপেন্ডেন্ট, সেইটাকে নিয়ে জাস্ট একটু আলোচনা করার দরকার আছে আর কি, সেইটা আমরা আলোচনা করবো। আচ্ছা, তারপরে মূলত যে জায়গাটা আমরা চলে আসবো সেটা হচ্ছে মিন ফ্রি পাথ। মেন ফ্রিপাথ সেইটাকে আমাকে আলোচনা করতে হবে। অর্থাৎ মেন ফ্রিপাথ মানে হচ্ছে ইন বিটুইন টু সাকসেসিভ কলিশনস কিছুটা ডিস্টেন্স তারা ফ্রিলি মুভ করে অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি অফ গ্যাস। ফ্রি ডিস্টেন্সটা কি সেইটা একটুখানি আমাকে বের করতে হবে, তো মেন ফ্রিপাথটাকে বের করতে হবে। আচ্ছা, এবং এই দুটো প্রিন্সিপালের উপরে বেশ করেই তোমাকে বাকি যে দু তিনটে জিনিস আছে সেগুলো তোমায় করতে হয়। একটা তো অবভিয়াসলি হচ্ছে ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি বের করা। ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি বের করা, এবং এই ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি বের করতে পারলে এইখান থেকে আমি যে জিনিসটা করতে পারবো সেটা হচ্ছে মাস অফ গ্যাস স্ট্রাইকিং এ ওয়াল পার ইউনিট টাইম। তো স্ট্রাইকিং এ ওয়াল অফ ইউনিট ক্রস সেকশন এরিয়া বলা ভালো, স্ট্রাইকিং এ ওয়াল অফ ইউনিট ক্রস সেকশনাল এরিয়া পার সেকেন্ড। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেটাকে করব।
আর তারপরে ফাইনালি যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ইফিউশন অফ গ্যাস, সেখান থেকে গ্রাহামস ল, ইফিউশন অফ গ্যাস সেখান থেকে গ্রাহামস ল। এইটা তাহলে এই হচ্ছে আমার টপিক, যে জিনিসগুলো আমি আজকে মূলত আলোচনা করতে চাইছি। তাহলে আমরা এই বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি নিয়ে যে ডিসকাশনসটা বাকি ছিল সেই ডিসকাশনসটা আমরা প্রথমে করে নিই, করে নেওয়ার পরে তারপর পরপর করে যে জিনিসগুলো আছে আমাদের আলোচনা করতে হবে, ঠিক আছে? আর আগের দিন তো যা আলোচনা হয়েছিল সেখানে তোমাদের যেহেতু কোনো কোশ্চেন নেই, তাহলে আমরা সেখান থেকে বেসিক্যালি শুরু করে দিই। তো দেখো আগের দিনে জাস্ট যদি সেম কাইন্ড অফ মলিকুলস হতো, মানে এ টাইপের আর কি যদি হয়, কারণ টেম্পারেচার ডিপেন্ডেন্ট নিয়ে যখন কথাবার্তা বলবো তখন হচ্ছে সেম কাইন্ড বা ডিফারেন্ট কাইন্ড যাই হোক না কেন, টেম্পারেচার বা প্রেশার ডিপেন্ডেন্সগুলো একই রকমের। তো সেম কাইন্ড অফ মলিকুলস তাদের জন্য মানে এ টাইপের কলিশন, মানে একটা এ বি টাইপের কলিশনের ফর্মুলা বের করেছিলাম, আর হচ্ছে এ টাইপের কলিশনের ফর্মুলা বের করেছিলাম। সাম কাইন্ড অফ মানে সেম কাইন্ড অফ মলিকুল যখন তুমি কনসিডার করছো তখন দুটো এক্সপ্রেশন বের করা হয়েছিল। সেটা হচ্ছে যে একটা গ্যাস মলিকুল তুমি নিয়েছো, সে 1 সেকেন্ডে কতগুলো কলিশনস করছে। তাহলে নাম্বার অফ বাইনারি কলিশনস পার মলিকুল পার সেকেন্ড, সেটা কেমন আমি জেড এ এরকম একটা সিম্বল দিয়ে লিখেছিলাম, সেটা একটু দরকার। সেটা কীরকম লেখা হয়েছিল, এরকম একটা ফর্মুলা মানে লেখা হয়েছিল √2, তারপরে একটা পাই সিগমা স্কোয়ার একটা ইউজ করা হবে, আর তারপরে হচ্ছে √ওভার মানে অ্যাভারেজ ভেলোসিটি যেটা, অর্থাৎ √8 kT বাই পাই এম একটা এলো, আর তার সাথে হচ্ছে তোমার ওই এ টাইপের মলিকুল যদি হয় তাহলে এন টিল্ডে বা এন এ টিল্ডে এই জিনিসটা তোমার এসেছিল, এটা একটা। তাহলে এইটা আমি প্রথমে আলোচনা করি। তাই যে একটা মলিকুল অন্যান্য মলিকুলের সঙ্গে ধাক্কা দেয় কী করছে, তাহলে নাম্বার অফ বাইনারি কলিশন। হ্যাঁ বলো, বলো বলো কিছু বলছো? আচ্ছা কিছু বলছো না মানে, হ্যাঁ নাম্বার অফ বাইনারি কলিশন পার মলিকুল পার সেকেন্ড, অর্থাৎ একটা মলিকুল তুমি নিচ্ছ, সে অন্যান্য মলিকুলের সঙ্গে 2 বডি কলিশনস করছে, সেরকম কলিশনের সংখ্যা পার সেকেন্ডে কত, তার ফর্মুলা হচ্ছে এইটা। আচ্ছা এবারে দেখো যে মানে ফর আইডিয়াল গ্যাস পিভি ইকুয়াল টু এন কেটি, তাহলে এন বাই ভি যেটা এইটা, এটা হচ্ছে নাম্বার ডেনসিটি, এটা নাম্বার ডেনসিটি, এইটা এন বাই ভি। এন বাই ভিটা কত হবে এখানে তোমার বেসিক্যালি পি বাই কেটি হলো। আর এবারে একটাই মলিকুল সাথে বলে তার জন্য আমি এন, এটা কিন্তু অ্যাভোগাড্রো নাম্বার, এন এ টিল্ডেটা মানে হচ্ছে পার সেন্টিমিটার কিউব কতগুলো গ্যাস মলিকুল আছে, এখানে নাম্বার ডেনসিটি বলা হচ্ছে। তাহলে এটাই হচ্ছে তোমার নাম্বার ডেনসিটি, দিস ইজ দ্য নাম্বার ডেনসিটি। তাহলে এবারে দেখো, তাহলে জেড এর এক্সপ্রেশনটা তুমি কেমন করে লিখতে পারো, √2 যেমন আছে থাক, পাই সিগমা স্কোয়ার, সিগমাটা হচ্ছে কলিশনাল ডায়ামিটারটা তোমাদের জানা আছে, আচ্ছা √8 kT বাই পাই এম আমি বললাম। আর এই এন টিল্ডের জায়গা তুমি জাস্ট কি বসাতে পারছো না, পি বাই কেটি, এটা তুমি জাস্ট বসাতে পারছো পি বাই কেটি, ঠিক আছে? এন টিল্ডের হচ্ছে পি বাই কেটি, এটা তুমি জাস্ট বসিয়ে দিলে, ঠিক আছে? এটা আচ্ছা, তাহলে এইখান থেকে দেখো জিনিসটা কি দাঁড়াচ্ছে, দিস ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু, উপরে একটা পি আছে আর নিচে হচ্ছে T⁻½ আছে বা √T আছে, দেখো তাই না? মানে এখানে এই √T আর নিচে টি মিলেছে, নিচে একটা √T চলে এলো আর উপরে জাস্ট পি আছে, তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে যে জেড এটা আছে এটা প্রপোর্শনাল টু পি আর √T। তার মানে বোঝা যাচ্ছে যেটা যেটা জেড এটা প্রপোর্শনাল টু টি, প্রপোর্শনাল টু পি হবে কখন না, হোয়েন টেম্পারেচার ইজ কেপ্ট কনস্ট্যান্ট। যদি তুমি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে দাও তাহলে এই নাম্বার অফ বাইনারি কলিশনস পার মলিকুল পার সেকেন্ড সেটা অ্যাকচুয়ালি প্রেশারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। আর এই জেড এটা বেসিক্যালি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ টেম্পারেচার হবে কখন না, হোয়েন প্রেশার ইজ কেপ্ট কনস্ট্যান্ট। তাহলে এইটাই মূলত টেম্পারেচার এবং প্রেশার ডিপেন্ডেন্স। এবার আর একটা অনেক সময় পরীক্ষা দিয়ে দেয়, সেটা হচ্ছে ধরো এই টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখলাম, প্রেশারকে কনস্ট্যান্ট রাখলাম, টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখলাম না, প্রেশারকে কনস্ট্যান্ট রাখলাম না, তার বদলে হচ্ছে ভলিউমটাকে আমি কনস্ট্যান্ট রাখলাম।
আচ্ছা, ভলিউমটাও আমি কনস্ট্যান্ট রাখলাম। তাহলে দেখো, ভলিউম যদি কনস্ট্যান্ট রাখা হয়, তাহলে আইডিয়াল গ্যাসের জন্য তুমি কি দেখতে পাচ্ছ, ভলিউম যদি কনস্ট্যান্ট রাখা হয় তাহলে তোমার যেটা ইম্পর্টেন্ট, যে তখন প্রেশারটা অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু টেম্পারেচার হয়। আর ক্লোজ সিস্টেমের জন্য যেখানে নাম্বার অফ পার্টিকেলসে চেঞ্জ হচ্ছে না, তখন ভলিউম যদি তুমি কনস্ট্যান্ট রেখে দাও, প্রেশার আর টেম্পারেচার থাকে অপরের সঙ্গে প্রপোর্শনাল। আচ্ছা, তাহলে তখন কি হবে? তখন দেখো, জেড এটাকে তুমি জাস্ট লিখতে পারবে, প্রেশারটা টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল হয়। তুমি তাহলে এক কাজ করো, এই যে টেম্পারেচার আছে সেইটার জায়গায় তুমি প্রেশার বসিয়ে দাও, তাহলে এটা দেখো জাস্ট রুট পির সঙ্গে প্রপোর্শনাল হয়ে যাবে এইটা। অথবা তুমি যদি উল্টোটা করতে পারতে, যে প্রেশারের জায়গায় তুমি যদি টেম্পারেচার বসিয়ে দিতে, হ্যাঁ, তাহলে প্রেশারের জায়গায় টেম্পারেচার বলতে উপরের টি, নিচে হচ্ছে রুটটি, তাহলে এটা আবার সেই রুটটির সঙ্গে প্রপোর্শনাল হয়ে যেত। তা তোমাকে দেখতে হবে যে কাকে কনস্ট্যান্ট রেখে অ্যাকচুয়ালি কাজটা করতে বলছে। তোমার যদি বলে যে প্রেশারকে কনস্ট্যান্ট রেখে টেম্পারেচার ডিপেন্ডেন্স দেখো, বা টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে প্রেশার ডিপেন্ডেন্স দেখো, অথবা ভলিউমকে রেখে কনস্ট্যান্ট রেখেছো, তখন কি হবে? তখন হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, যে প্রথম যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট রাখো, তাহলে এই নাম্বার অফ বাইনারি কলিশনস পার মলিকুল পার সেকেন্ড সেটা কিন্তু প্রেশারের সঙ্গে প্রপোর্শনাল। যদি তুমি প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখো, তাহলে জেড এটা ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ টেম্পারেচার। আর যদি ভলিউমকে কনস্ট্যান্ট রাখো, তাহলে কিন্তু গল্পটা আলাদা। তখন জাস্ট এই কলিশন, মানে নাম্বার অফ বাইনারি কলিশনস পার মলিকুল পার সেকেন্ড, সেটা বেসিক্যালি হচ্ছে আইদার রুট পির সঙ্গে অথবা রুটটির সঙ্গে প্রপোর্শনাল। ঠিক আছে, এইটা হলো তোমার বেসিক্যালি টেম্পারেচার প্রেশার ডিপেন্ডেন্স। কখন? কার উপরে না, যখন আমি এই নাম্বার অফ বাইনারি কলিশন পার মলিকুল পার সেকেন্ড নিয়ে জাস্ট কথাবার্তা বলছি। আচ্ছা, এবারে মূল আমাদের যেটা এই এক্সপ্রেশনটা আমাদের লাগবে, সার্টেনলি লাগবে, কারণ অ্যাকচুয়ালি যখন মিন ফ্রি পাথ আমরা ক্যালকুলেট করবো, তখন কিন্তু জেড এ তার এক্সপ্রেশনটাই অ্যাকচুয়ালি কাজে লাগবে। আর এবারে যদি এরকম হয়ে যেত তোমার মানে যেটাকে অ্যাকচুয়ালি বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি বলা হয়, বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি, এইটা মানে বেসিক্যালি নাম্বার অফ বাইনারি কলিশনস পার সেকেন্ড পার ইউনিট ভলিউম, পার ইউনিট ভলিউম। সেটাকে আমি জেড এ এই এক্সপ্রেশন ইউজ করে করি, তাই তো? জেড এ। আচ্ছা, জেড এর এক্সপ্রেশন আগের দিন জাস্ট বের করা হয়ে গেছে। সেটা কি ছিল না, 1/√2 পাই সিগমা স্কোয়ার রুট ওভার অফ 8 কেটি বাই পাই এম, তার সঙ্গে এন এ টিল্ডে তার স্কোয়ার, এইটা। আর এটাকে তুমি কেমন করে লিখতে পারবে না, 1/√2 পাই সিগমা স্কোয়ার রুট ওভার অফ 8 কেটি বাই পাই এম। আর আইডিয়াল গ্যাসের জন্য এন এ টিল্ডেটা হচ্ছে পি বাই কেটি, তার স্কোয়ার হয়ে গেল। তার মানে দেখো, দিস ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু, তুমি উপরে প্রেশারটা পি স্কোয়ার হিসেবে এসছে, আর নিচে টেম্পারেচারটা নিচে টি স্কোয়ার, উপরে রুটটি তাহলে T⁵ এর মতো যাচ্ছে। তাহলে এইরকমভাবে যাচ্ছে। তার মানে পরিষ্কার হচ্ছে যে তুমি দেখতে পাচ্ছ যে হোয়েন টেম্পারেচার কেপ কনস্ট্যান্ট, তখন জেড এটা ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু পি স্কোয়ার। তারপরে হচ্ছে হোয়েন প্রেশার ইজ কেপ কনস্ট্যান্ট, তখন জেড এটা ইজ প্রপোর্শনাল টু 1/T⁵2। আর হোয়েন ভলিউম ইজ কনস্ট্যান্ট, তখন জেড এটা তুমি কি লিখবে দেখো, যখন ভলিউমটা কনস্ট্যান্ট থাকে, প্রেশার আর টেম্পারেচার ডিরেক্টলি প্রপোর্শনাল, তাহলে জেড এটা যদি তুমি এই টেম্পারেচারের জায়গায় প্রেশার বসে, তাহলে এটা রুট পির সঙ্গে প্রপোর্শনাল হবে। অথবা যদি তুমি এই টেম্পারেচারের জায়গায় প্রেশারের জায়গায় টেম্পারেচার বসিয়ে দাও, সেটা হচ্ছে আবার রুট টি এর সঙ্গে প্রপোর্শনাল হবে। ঠিক আছে, এই যে ব্যাপার। তাহলে দেখো জিনিসটা যে বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি, সেইটা টেম্পারেচার প্রেশার ডিপেন্ডেন্সটা আমি এখান থেকে কিন্তু বের করে ফেলতে পারবো। তাহলে বোঝা গেছে জিনিসটা? কোনো অসুবিধা নেই তো? কি ঠিক আছে তো? না স্যার। স্যার জেড এটা কি বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি? জেড এটা হচ্ছে বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি, মানে বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে নাম্বার অফ বাইনারি কলিশন পার সেকেন্ড পার ইউনিট ভলিউম, মানে মানে টোটাল নাম্বার অফ বাইনারি কলিশন চাই। এখানে হচ্ছে এইখানে এটা কিন্তু টোটাল, হ্যাঁ।
আর Okay, আগেরটা যেটা লিখেছিলাম সেটা হচ্ছে একটা মলিকুল, নাম্বার অফ বাইনারি কলিশন পার মলিকুল পার সেকেন্ড, এখানে পার ইউনিট ভলিউমও নেই, আর এখানে একটা মলিকুল, মানে একটা ধরো একই রকমের গ্যাস মলিকুল আছে, সবাই হাইড্রোজেন, তুমি একটা হাইড্রোজেন মলিকুলকে টার্গেট করলে সেই হাইড্রোজেন মলিকুলটা অন্য সমস্ত হাইড্রোজেন মলিকুলের সঙ্গে 1 সেকেন্ডে কতগুলো ধাক্কা দিচ্ছে, এইটা একটা। আর পরেরটা হচ্ছে যে ওই হাইড্রোজেন মলিকুলে তুমি কালেকশন নিয়েছো, সবাই সবাইয়ের সঙ্গে ধাক্কাধাক্কি করছে, এবারে পার সেকেন্ডে পার ইউনিট ভলিউমে টোটাল নাম্বার অফ বাইনারি কলিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে জেড এ দিয়ে লিখেছি, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। এটা আচ্ছা, তাহলে এই যে আলোচনাটা হলো এর উপরে বেশ করে তোমার দেখো মানে অনেক নিউমেরিক্যাল প্রবলেম আছে, মানে আমি আগের দিনে যে আমি ফর্মুলাগুলো বের করেছিলাম সেইখান থেকে তো তোমার ওই একদম ডিরেক্টলি এই যে জেড এর যে ফর্মুলা আছে তোমাকে যেসব ডেটাপত্র দেওয়া থাকবে, টেম্পারেচার দেওয়া থাকবে, প্রেশার দেওয়া থাকবে, সেই ডেটাগুলোকে বসিয়ে সরাসরি জেড এর ফর্মুলা তোমাকে জেড এর ভ্যালু তোমাকে বের করতে বললো। সেটা তো একটা বড় ক্যালকুলেশন হবে, বা এই ধরনের অঙ্কগুলো চেষ্টা মানে অ্যাভয়েড করাই এমনিতে ভালো, কিন্তু যদি উপায় না থাকে তো প্রবলেমগুলোকে করতেই হবে, কারণ এখানে দেখবে তোমার এই টোটাল জিনিসগুলো বেশ বড় বড় এক্সপ্রেশন বেরোয় আর কি, মানে 10⁻18, 19, 10⁻28 এরকম সব মানে মানে রেজাল্টগুলো আসবে আর কি এগুলো। সে ধরনের নিউমেরিক্যাল প্রবলেম ঠিক আছে, অনিচ্ছা সত্ত্বেও তোমাকে কিন্তু করতে হবে, এরকম প্রচুর প্রবলেম আমাদের বইয়ে কষে দেওয়া আছে আর কি। আর আরেক রকমের প্রবলেম আছে কি, তুমি টেম্পারেচার প্রেশার ডিফারেন্স তুমি দেখলে বলে এই প্রেশারে এত, প্রেশারটাকে ডাবল করা হলে কি হবে, বা এই টেম্পারেচার এত, টেম্পারেচারটাকে হাফ করা হলে তখন কি হবে, ইত্যাদি ইত্যাদি। সেরকম একটা প্রবলেম তোমাদের দিচ্ছি, এই প্রবলেমটা একটু বাড়িতে কষবে। তো এইভাবে বললাম যে দ্য বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি of a collection of gas molecules is ধরো এই 3.5 into 10 to the power 27 per centimeter cube per second। আচ্ছা, নাম্বার অফ বাইনারি কলিশনস পার সেকেন্ড পার ইউনিট ভলিউম, মানে এই জন্য লিখেছি পার সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। এইটা কোথায় না অ্যাট টেম্পারেচার equal to 300 Kelvin and pressure equal to 1 atmosphere, এটা আমার বলে দেওয়া আছে। আচ্ছা, এবারে যদি বলি যে what should be the value of, আচ্ছা এইখানে না, এখানে আমি একটা সিম্বল দিয়ে দিই, হ্যাঁ তাহলে সুবিধা হবে। what should be the value of ZA when 1 নম্বর হচ্ছে pressure is doubled keeping temperature as constant, আর 2 নম্বর হচ্ছে temperature is doubled keeping pressure is constant। ঠিক আছে, তাহলে এই দুটো তোমাকে জাস্ট বাড়িতে বের করতে বলছি। তাকে এর জন্য কিন্তু তোমাকে ওই পুরো এতে বসাতে হবে না, তুমি জাস্ট এইটুকু জানলেই হবে যে জেড এটা প্রপোর্শনাল টু পি স্কোয়ার বাই টি টু দি পাওয়ার 3/2। হ্যাঁ, তাহলে তুমি জাস্ট মানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কী সব আছে তোমার সব হবে, তুমি জাস্ট ভাবো যদি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখে, প্রেশারটাকে চেঞ্জ করো, তাহলে জেড এ আর জেড এ প্রাইম আর কি, তাতে রেশিওটা তুমি জাস্ট খেয়াল করো, তাহলে বেসিক্যালি পি/পি প্রাইম তো স্কোয়ার হয়ে যাবে, সেখান থেকে তুমি বের করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে এইটা জাস্ট তোমাকে কিন্তু বেশি ক্যালকুলেশন করতে হবে না। এই ধরনের প্রবলেম আমি বেশি পছন্দ করি, তার কারণটা হচ্ছে যে ওই বড় ক্যালকুলেটার টেপাটাই অ্যাকচুয়ালি প্রবলেমের যেন মূল গুরুত্ব না হয়, মূল গুরুত্বটা হচ্ছে তুমি অ্যাকচুয়ালি রিলেটিভলি ব্যাপারগুলো জানো কিনা, যে প্রেশারের সঙ্গে সে বাড়ে না বা কমে, বা টেম্পারেচারের সঙ্গে বাড়ে না কমে ইত্যাদিগুলো। ঠিক আছে, ঠিক আছে, তো তাহলে যা বলেছি এখন পর্যন্ত ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে চলো এবার নেক্সট
জিনিসে ঢুকে যাই আমি। নেক্সট যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে মিন ফি পাথ। মিন ফি পাথ, আচ্ছা মিন ফি পাথ বাই ডেফিনেশনটা কি না, আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসের যখন বেসিক অ্যাজাম্পশন বা পস্টুলেটগুলো দেখেছিলাম সেখানে বলেছিলাম যে গ্যাস মলিকুলগুলো তাদের স্পিডটা 0 থেকে ইনফিনিটি, তারা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে, তাদের র্যান্ডাম ক্যাওটিক ইত্যাদি ইত্যাদি। আর এবার নিজেদের মধ্যে যে ধাক্কাধাক্কি করে বলছি, যেটা কথা হচ্ছে যে যে দুটো সাকসেসিভ কলিশন, এই সাকসেসিভ কলিশনের মাঝের জায়গাটা সে লিনিয়ারলি অর্থাৎ স্ট্রেট লাইনে মুভ করে, সেটাও দেখো এখানে বলা হয়েছিল। এবার কথাটা হচ্ছে যে মলিকুলগুলো যদি জিগজ্যাগ ওয়েতে র্যান্ডাম ওয়েতে ঘুরে বেড়ায়, তাহলে নিশ্চয়ই প্রথম কলিশনের জন্য যতক্ষণ ডিস্টেন্সে মুভ করলো, পরের কলিশনে হয়তো তাতে কম ডিস্টেন্স মুভ করলো, থার্ড কলিশনে তো আরও বেশি কলিশন ডিস্টেন্স মুভ করলো ইত্যাদি ইত্যাদি। তাহলে আমাকে যেটা করতে হবে যে অন অ্যান অ্যাভারেজ সে কতখানি ডিস্টেন্স ফ্রিলি মুভ করছে ইন বিটুইন টু সাকসেসিভ কলিশনস। তাহলে মিন ফি পাথ ডেফিনেশনটা হচ্ছে দ্য অ্যাভারেজ ডিস্টেন্স traversed বা traveled আর কি by a gas molecule in between two successive collisions. So the average distance traversed by a gas molecule in between two successive collision, মানে দুটো পাশাপাশি সংঘর্ষের মধ্যে কতখানি ডিস্টেন্স সে বেসিক্যালি ফ্রিলি মুভ করছে। আচ্ছা, তাহলে এই যে মিন ফি পাথটা সেটাকে তুমি ল্যামডা দিয়ে এক্সপ্রেস করো, তাহলে ল্যামডাটা কি হবে দেখো, যেটা হচ্ছে তুমি একটা মলিকুলকে টার্গেট করো, তাহলে একটা মলিকুল 1 সেকেন্ডে কতখানি ডিস্টেন্স যাচ্ছে দেখো, আর ওই মলিকুলটা 1 সেকেন্ডে কতগুলো কলিশন করছে দেখো। তাহলে তুমি এইটা এইভাবে করতে পারো, ল্যামডাটা হচ্ছে যে জাস্ট তোমার মানে ইন বিটুইন টু সাকসেসিভ কলিশনস কতখানি ডিস্টেন্সে ফ্রি মুভ করছে তুমি তো দেখতে চাইছো। তা তুমি জাস্ট কোনো একটা পার্টিকুলার মলিকুল দেখো, সেই পার্টিকুলার মলিকুল অন অ্যাভারেজ কতখানি ডিস্টেন্স কভার করে, মানে এটা বেসিক্যালি অ্যাভারেজ ডিস্টেন্স কভার্ড বাই এ গ্যাস মলিকুল পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে সে কতখানি দূরত্ব গেল, ধরো না 100 মিটার গেল, আর 1 সেকেন্ডে সে কতগুলো ধাক্কা দিল দেখো। তাহলে আর কি দরকার, আর হচ্ছে নাম্বার অফ কলিশনস দ্যাট এ পার্টিকুলার মলিকুল মেক্স পার সেকেন্ড। তাহলে একটা মলিকুল সে 1 সেকেন্ডে কতগুলো কলিশনস করছে। আচ্ছা, এবার আমি যদি ধরে নিই যে অ্যাজিউমিং বাইনারি কলিশনস অনলি, মানে আমি কলিশন শুধুই 2 বডি কলিশন ধরে নিচ্ছি, মানে 3 বডি কলিশন হতে পারে কিন্তু সেটা স্ট্যাটিস্টিক্যালি অনেক কম হয় আর কি। তাহলে অ্যাজিউমিং বাইনারি কলিশনস, তুমি ল্যামডাটা কি পাচ্ছ দেখো, অ্যাভারেজ ডিস্টেন্স কভার্ড বাই গ্যাস মলিকুলস পার সেকেন্ড, সেটাতে অ্যাভারেজ স্পিড হলো এটা, মানে সি অ্যাভারেজ, আমি অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে হচ্ছে সেটাকে লিখে, এটা অ্যাভারেজ স্পিড জাস্ট বোঝাচ্ছে। আর নাম্বার অফ কলিশন তাতে পার্টিকুলার মলিকুল মেক্স পার সেকেন্ড, সেটাই কি, সেটাই তো বেসিক্যালি জেড এ এইটা। তাহলে কী হচ্ছে দেখো, তাহলে অ্যাভারেজ ডিস্টেন্স এটা হলো, আর জেড এটা কি দেখো, জেড এটা আমি যদি এই ফর্মুলাটাকে লিখেছি, জেড এ কোথায় গেল, এই যে এই ফর্মুলাটা লিখেছি কিন্তু যে √8kT/πm, যেটা এইটা দেখো কিছুই না, যে সেটা বেসিক্যালি সি অ্যাভারেজ। তুমি এটাকে লিখতে পারো √2π সিগমা স্কোয়ার সি অ্যাভারেজ ইন্টু এন টিল্ডে। তাহলে দেখো সি অ্যাভারেজ কেটে চলে গেল, তাহলে কী হয়ে গেল না 1/√2π সিগমা স্কোয়ার ইন্টু এন টিল্ডে। দিস ইজ দ্য ফর্মুলা অফ মিন ফি পাথ। তাহলে জাস্ট মিন ফি পাথে তোমাকে জাস্ট ধরে নিতে হয় যে মানে মানে তোমাকে যা এক্সপ্রেশন বা অঙ্ক টঙ্ক করতে দেবে সবটার ক্ষেত্রে এটাই, যে তুমি বাইনারি কলিশন হচ্ছে শুধুমাত্র এটাই ধরবে, বা 2 বডি কলিশন হচ্ছে তুমি সেটা মাত্রই ধরবে। ধরলে হচ্ছে তুমি যেটা দাঁড়াবে যে ল্যামডার এক্সপ্রেশন হচ্ছে 1/√2π সিগমা স্কোয়ার ইন্টু এন টিল্ডে। আচ্ছা, এবারে দেখো, অথবা তুমি এইটাকে এইভাবে লিখতে পারো 1/√2π সিগমা স্কোয়ার, আর এবার এন টিল্ডেটা ফ্রম কাইনেটিক থিওরি অফ গ্যাস p/kT হয়, তাহলে নিচে p উপরে kT, তাহলে এখানে kT লিখে তোমার জাস্ট p এসে গেল এইটা। তাহলে নিউমেরিক্যাল প্রবলেম বা ইত্যাদি করার সময়
তুমি জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবে, তাহলেই হবে। এবারে ঠিক আছে, মানে ওইটা অনেক সময় নিউমেরিক্যাল প্রবলেম করার সময় কেটাকে জাস্ট আর এর ফর্মে এক্সপ্রেস করা, তাকে উপরে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে, নিচে একটা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দাও, আর উপরে এই কে ইন্টু অ্যাভোগাড্রো নাম্বারটাকে আর করে দাও, সেটা তুমি করতেই পারো আর কি। মানে এটা কোনো ব্যাপার না। এটা হচ্ছে তুমি যদি এটাকে উপরটা আরটি হিসেবে লেখো, তা নিচে একটা অ্যাভোগাড্রো নাম্বার তোমাকে আলাদা করে দিয়ে দিতে হবে, √2 পাই সিগমা স্কোয়ার অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু পি, এটা তোমাকে জাস্ট ইউজ করতে হবে। এটা সেটা ঠিক আছে, তুমি করলে অসুবিধা কিছু নেই। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার নিউমেরিক্যাল প্রবলেম করার জন্য ল্যামডা জাস্ট এক্সপ্রেশন। এবং এখান থেকে দেখো তুমি টেম্পারেচার প্রেশার ডিপেন্ডেন্সি তো অটোমেটিক্যালি দেখতে পেয়ে যাচ্ছ, মানে ক্লিয়ারলি এটা দেখতে পেয়ে যাচ্ছ। সেটা হচ্ছে যে ল্যামডাটা ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু টি বাই পি, এইটা। তাহলে এখান থেকে তাহলে কি বোঝা যাবে? তাহলে ল্যামডাটা প্রপোর্শনাল টু তোমার টি হয়ে যাবে হোয়েন প্রেশার ইজ কনস্ট্যান্ট, ল্যামডাটা প্রপোর্শনাল টু 1/p হয়ে যাবে হোয়েন টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। আচ্ছা, এবারে এই ল্যামডাটা জাস্ট বেসিক্যালি প্রপোর্শনাল টু t⁻0 অর p⁻0 হয়ে যাবে হোয়েন ভলিউম ইজ কেপ কনস্ট্যান্ট। কারণ ভলিউম যদি কনস্ট্যান্ট রাখা হয় তাহলে টেম্পারেচার প্রেশার একে অপরের সঙ্গে প্রপোর্শনাল হয়ে যায়। যদি প্রপোর্শনাল হয়ে যায় তাহলে তুমি টি এর জায়গায় পি বসিয়ে দাও বা পি এর জায়গায় টি বসিয়ে দাও, তাহলে তাদের কোনো এক্সপ্লিসিটলি টেম্পারেচার প্রেশার ডিপেন্ডেন্স তুমি দেখতে পারবে না। ঠিক আছে, তাহলে কাকে কনস্ট্যান্ট রাখবে তার মতো করে হচ্ছে ল্যামডা টেম্পারেচার এবং প্রেশার ডিপেন্ডেন্সগুলো কিন্তু তোমার ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা। তাহলে যেটা হচ্ছে মিন ফি পাতের এক্সপ্রেশন তুমি বের করে ফেলতে পারলে এবং সেখান থেকে তুমি তার টেম্পারেচার প্রেশার ডিপেন্ডেন্স নিয়ে জাস্ট কথাবার্তা বলতে পারছো। আর এইখান থেকে ঘুরিয়ে অনেক সময় এরকম একটা কোশ্চেন্স পড়ে যায় যে তাহলে এই ল্যামডাটা হচ্ছে বেসিক্যালি কি অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেল বিটুইন টু সাকসেসিভ কলিশনস। এবারে তাহলে এই একটা কলিশন করতে কতখানি তার সময় লাগতে পারে, তাহলে টাইম বা অ্যাভারেজ টাইম বলা ভালো। মানে একটা মলিকুল তার একটা ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পর পরের ধাক্কা দিতে তার অ্যাকচুয়ালি কতখানি সময় লাগতে পারে সেটাকে তুমি বের করতে চাই। অ্যাভারেজ টাইম রিকোয়ার্ড টু মেক অ্যাভারেজ ডিস্টেন্স রিকোয়ার্ড টু মেক টু সাকসেসিভ কলিশনস। মানে প্রথম ধাক্কাটা হলো একটা কলিশন এবং তার যে নেক্সট ধাক্কাটা হবে সেটা কি ইনবিটুইন টু সাকসেসিভ কলিশন কতখানি অ্যাভারেজ টাইম সে বেসিক্যালি করবে, স্পেন্ড করবে টাওটা। আর টাওটা কী হবে? দেখো তোমাকে কতক্ষণ ডিস্টেন্স কভার করতে হবে, ল্যাম্বা ডিস্টেন্স কভার করতে হবে ধাক্কাটা দেওয়ার জন্য, এবং এই ল্যাম্বা ডিস্টেন্সে কোন স্পিডে যাবে সে বেসিক্যালি অ্যাভারেজ স্পিডে যাবে। তারপরে ল্যাম্ডা বাই সি অ্যাভারেজ সেইটা হয়ে যাবে তোমার করসপন্ডিং ফর্মুলাটা। ঠিক আছে, তো তুমি যদি জাস্ট বসিয়ে দাও তাহলে সেটা কী হচ্ছে একটু খেয়াল করো যে তুমি ল্যামডা বাই সি অ্যাভারেজ যদি করো দিস ইজ নাথিং বাই 1/ZA, জাস্ট এইটা 1/ZA। তাহলে 1/ZA হলে তুমি জাস্ট 1/√2 পাই সিগমা স্কোয়ার সি অ্যাভারেজ ইন্টু এনটিলে, এই হচ্ছে তোমার ফর্মুলা। ঠিক আছে, তাহলে দেখো তাহলে আমি মিন ফি পাথ ক্যালকুলেট করলাম, সেটা হচ্ছে অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেল বিটুইন টু সাকসেসিভ কলিশন। এবং এই অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ কলিশন এই পথটা সে কভার করছে কোন স্পিডে, না অ্যাভারেজ স্পিড অফ যেটা গ্যাস আর কি সেটা নিয়ে। তা তোমার যে টাইম যেটা লাগবে ওই ল্যামডা পাথ যেতে সেটা হচ্ছে ল্যামডা বাই সি অ্যাভারেজ, এবং সেটা 1/ZA হয়ে যাচ্ছে, এবং সেটা 1/√2 পাই সিগমা স্কোয়ার সি অ্যাভারেজ ইন্টু এনটিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এবারে এইখান থেকে তোমার যে টাইপের প্রবলেমস তোমার পরীক্ষায় দেয় সেটা হচ্ছে পার্টিকুলারলি এই জায়গা থেকে যে তোমাকে ওই কোনো একটা গিভেন টেম্পারেচার প্রেশারের মিন ফি পাথ বলে দিলে তোমাকে কলিশন ফ্রিকোয়েন্সি বের করতে বললো, অথবা টেম্পারেচার প্রেশার কলিশন ফ্রিকোয়েন্সি ইত্যাদি সব তোমায় বলে দিয়েছে আর কি, সেখান থেকে তোমাকে ল্যামডা বের করতে দিচ্ছে। ভাইস ভার্সা আর কি। তোমার একটা হতে পারে যে তোমার ওই বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি বের করতে দিল ফ্রম মিন ফি পাথ, অথবা মিন ফি পাথ বের করতে বললো যেখানে কোনো একটা গিভেন টেম্পারেচার প্রেশার বলে দেওয়া আছে এবং সেখান থেকে তোমার এটা বলে দেওয়া আছে ওই সিগমা, যেটা বাইনারি কলিশন সিগমাটা মানে কলিশন ডায়ামিটারের ভ্যালুটা তোমায় বলে দিয়েছে আর কি। তোমাকে একটা প্রবলেম দিচ্ছি, প্রবলেমটা তুমি করো বাড়িতে, নিউমেরিক্যাল প্রবলেম।
একদম ডিরেক্টলি ফর্মুলায় বসিয়ে তুমি করে দেবে তাহলেই হবে। কিন্তু এইখানের ক্ষেত্রে আমি বলবো যে ক্যালকুলেটারটা প্রপারলি ইউজ করবে, কারণ অ্যাভোগাড্রো নাম্বার, বোলম্যান কনস্ট্যান্ট এইসব জিনিসপত্র করে এসে যাওয়ার জন্য না সবই 10⁻⁻⁴ অমুক 10⁻⁻⁴ তুমুক এইসব আছে, তো সেগুলো ঠিক ঠিক করে স্কোয়ার রুট টুটগুলো করাটার ব্যাপার আছে আর কি। হ্যাঁ, একটুখানি অর্ডারগুলো সম্বন্ধে একটু ধারণা থাকলে তোমার কিছু একটা সুবিধা হবে। যেমন ধরো তোমাকে হয়তো কলিশন ডায়ামিটার বের করতে দিচ্ছে, কলিশন ডায়ামিটারটা যদি ঠিক ঠিক করে ডেটা দেওয়া থাকে ওটা অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম এরকম একটা বেরোনো উচিত। তুমি দেখলে অ্যাংস্ট্রমের বদলে তুমি দেখে হয়তো কয়েক মিটার বেরিয়ে গেছে, হ্যাঁ, তারা বুঝতে হবে যে কিছু একটা তো ভুল টুল হয়েছে আর কি। সেগুলো একটুখানি খেয়াল রেখে করবে তাহলেই হবে। তো প্রবলেমটা হচ্ছে এরকম, ধরো আমি বললাম যে দ্য মিন ফ্রি পাথ অফ ধরো হাইড্রোজেন at 25 degree centigrade and 1 atmosphere is তোমার মোটামুটিভাবে একটা 10⁻⁴ ধরো -4 সেন্টিমিটার এতখানি ডিস্টেন্স। এটা তো মিন ফ্রি পাথ বা ল্যামডা ভ্যালু তোমায় বলে দিয়েছি আর কি। ওকে, এইখান থেকে আমি বললাম ক্যালকুলেট দ্য collision diameter, ক্যালকুলেট দ্য collision diameter, মানে সিগমাটা তোমাকে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, এটা জাস্ট কিছুই না। তাহলে ল্যামডার এক্সপ্রেশন বলে দেওয়া আছে, টেম্পারেচার বলে দেওয়া আছে, প্রেশার বলে দেওয়া আছে, বাকি সব ডেটা কিন্তু তোমার দেখো জানা। মানে এই যে এক্সপ্রেশনে তুমি যদি দেখো এখানে এই যে RT/√2π সিগমা স্কয়ার ইন অ্যাভোগাড্রো ইনটু পি, টেম্পারেচার জন্য, প্রেশার জন্য, ল্যামডা কার, তাহলে এখান থেকে সিগমা জাস্ট বের করে নেবে, কোনো ব্যাপার নয় আর কি। ঠিক আছে, তাহলে এইরকমভাবে মানে এরকম ছোটোখাটো প্রবলেম তোমায় জাস্ট দেবে, তুমি একটুখানি করে নিতে পারবে। ঠিক আছে তো? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, এবারে একটা ইকুয়েশন তোমায় আমি বলছি, যে ইকুয়েশনটা তোমাদের ফিজিক্সের লোকেদের সিলেবাসে থাকে, তোমাদের সিলেবাসে নেই। সেটা হচ্ছে একটা সারভাইভাল ইকুয়েশন বলে একটা ইকুয়েশন আছে। এটা হয়তো মানে ভালো কোনো কম্পিটিটিভ এক্সাম টেক্সাম হয়তো কখনো দিয়ে দিল, তুমি নামটাকে শুনে রাখাটা ভালো। সেটা হচ্ছে সারভাইভাল ইকুয়েশন। হ্যাঁ, আর সারভাইভাল ইকুয়েশনটা বেসিক্যালি যেটা হচ্ছে যে তুমি দেখো যে মানে একটা তুমি গ্যাসিয়াস সিস্টেম কনসিডার করেছো, সেখানে ধরে নাও তোমার হিউজ নাম্বার অফ মলিকুলস আছে। এবারে কথাটা হচ্ছে যে তুমি দেখতে পাচ্ছ অন অ্যান অ্যাভারেজ ল্যামডা পাথ গেলে কিন্তু একটা ধাক্কা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমি যেটা জানতে চাইছি যে ধাক্কা হওয়ার আগে ধরো সে মানে সে একটা ল্যামডা পাথ গেল না, তার বদলে সে এক্স পাথ গেল। হ্যাঁ, তাহলে সেই এই যে মানে আমি অন্যভাবে বলতে গেলে যে তোমার এই যে মানে ফ্রি পাথসটা তোমার বেসিক্যালি সে এক্স হচ্ছে আর কি, এরকম একটা ব্যাপার। মানে এক্স হচ্ছে মানে আমি তোমাকে বলছি যে মানে দেখো আমি যেটা কি বলবো, মানে সারভাইভাল ইকুয়েশন জাস্ট বেসিক্যালি মানেটা হচ্ছে এই যে মানে নাম্বার অফ মানে মলিকুলস হ্যাভিং ফ্রি পাথ গ্রেটার দ্যান এক্স আর কি, এরকম ব্যাপারটা। মানে অন অ্যান অ্যাভারেজ তো ল্যামডা পাথ গেলে সে ধাক্কা দিয়ে দিচ্ছে। এবারে দেখা যাচ্ছে যেটা যে মানে তুমি যদি সেইভাবে দেখো, ধরো কিছু মলিকুল ল্যামডাটা অ্যাভারেজ পাথ, এবারে প্রথমে হয়তো একটা মলিকুল এইটুকু দূরত্ব গেল, কি ধাক্কা হয়ে গেল, পরের ধাক্কাটা হতে হয়তো অনেক বেশি দূরত্ব যেতে হলো, তারপরে আবার হয়তো একটুখানি দূরত্ব গেলেই ধাক্কা হয়ে গেল, তারপর আবার একটুখানি অনেক বেশি দূরত্ব গিয়ে ধাক্কা হলো, আবার একটা মাঝে ডিস্টেন্স এসছে, তারপর ধাক্কা হলো, তারপর আবার একটা হলে ধাক্কা হলো, এখন তো জিগজ্যাগ মোশনে যাচ্ছে। তাহলে দেখো তুমি খেয়াল করে যে একটা অ্যাভারেজ ডিস্টেন্স, ল্যামডাটা হচ্ছে যেটা মিন ফ্রি পাথ, সেটা হচ্ছে অ্যাভারেজ ডিস্টেন্স। ল্যামডা হচ্ছে মিন ফ্রি পাথ, হচ্ছে অ্যাভারেজ ডিস্টেন্স। এবারে এই যে অ্যাকচুয়ালি মলিকুলটা কতখানি ডিস্টেন্স যাওয়ার পর ধাক্কাটা দিচ্ছে, সেটা কখনো বেশি কখনো কম। এবার আমি এটা বের করতে চাইছি যে তোমার মানে কত মানে কি বলবো যে মিন ফ্রি পাথটা এক্স বা এক্স থেকে বেশি আর কি। হ্যাঁ, মিন ফ্রি পাথটা এক্স বা এক্স থেকে বেশি, তার সম্ভাবনাটা কতটা। মানে ধরো আমি কথা বলছি, ধরো মিন ফ্রি পাথ করে একটা পার্টিকুলার মলিকুলের ক্ষেত্রে লিখে তোমার 10 সেন্টিমিটার। তার মানে এমন নয় যে প্রতি 10 সেন্টিমিটার পরে সে একটা ধাক্কা অবশ্যই দেবে। অর্থাৎ প্রথম ধাক্কাটা দেখা গেল যে 1 সেন্টিমিটার পরে দিয়ে দিল, আর তারপরের ধাক্কাটা 30 সেন্টিমিটার পরে গিয়ে দিল, তারপরেরটা হয়তো 15 সেন্টিমিটার পরে গিয়ে দিয়ে, তারপরটা দেখা 2 সেন্টিমিটারের পরেই হয়তো দিয়ে দিল। তাহলে আমি যদি তোমাকে দেখতে চাই যে মানে একটা কি বলবো তোমার এক্সপ্রেশন বের করতে চাই, সেটা হচ্ছে যে
কি বলবো, এরকম একটা মানে হাউ মেনি বা প্রবাবিলিটি বললেও হবে, মানে মেনি না করে আমি টোটাল নাম্বার অফ পার্টিকেলস দিয়ে ভাগ করে দিলে প্রবাবিলিটি হয়ে যাবে, মানে প্রবাবিলিটি of finding molecules having mean free path, having free paths x and x plus dx. Probability of finding molecules having free paths x and x plus dx, মানে এক্সটাকে x plus dx এতখানি ফ্রি পাথ আর কি, সেই প্রবাবিলিটিটা কতটা। আর সেই প্রবাবিলিটিটা তুমি যদি এইরকমভাবে লেখো, ধরো মানে কি বলবো, এরকম একটা এইটা প্রবাবিলিটিটাকে তুমি জাস্ট মানে এরকম একটা নাম দিচ্ছি, px dx এরকম একটা নাম দিচ্ছি, এটা জাস্ট সিম্পলি মানেটা হচ্ছে dn ডিভাইডেড বাই তুমি জাস্ট সিম্পলি n0 এইরকমভাবে লিখছো, মানে n0 টোটাল নাম্বার অফ মলিকুলস, তার মধ্যে কতগুলো মলিকুলস তাদের অ্যাকচুয়ালি ফ্রি পাথটা এক্সটাকে x প্লাস dx এর মধ্যে থাকছে এইটা। ও সেই সংখ্যাটা বেরোবে হচ্ছে তোমার বেসিক্যালি 1/λ e টু দি পাওয়ার মাইনাস x বাই ল্যামডা ইন্টু dx, এরকম একটা জাস্ট আমার ফর্মুলা বেরোবে। মানে এটা দেখো, যখন আমরা এই প্রবাবিলিটি কথাগুলো যখন এই যে তুমি ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা বের করেছো, তুমি দেখেছো কি, ঠিক আছে মলিকুলের একটা অ্যাভারেজ স্পিড আছে, সেটা সি অ্যাভারেজ তুমি বলো, কিন্তু আমাকে অ্যাকচুয়ালি যে জিনিসটা ক্যালকুলেট করতে হয়েছিল যে মলিকুলগুলো স্পিডগুলো 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, ঠিক একই রকমভাবে যে কিছু কিছু ধাক্কা খুব অল্প ডিস্টেন্স গিয়েও হতে পারে, কিছু কিছু ধাক্কা হচ্ছে অনেক বেশি ডিস্টেন্স গিয়েও হতে পারে, যেমন স্পিডটা খুব কমও হতে পারে খুব বেশি হতে পারে, কিন্তু আমি এটা জেড করতে চেয়েছিলাম যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং স্পিড উইদিন দ্য রেঞ্জ সি অ্যান্ড সি প্লাস ডিসি, ঠিক একই রকমভাবে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং ফ্রি পাথস ইন বিটুইন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স, সেই যে ভ্যালুটা সেটা হচ্ছে px dx, সেটাকে আমি dn বাই n0 বলছি, সেটা 1/λ e টু দি পাওয়ার মাইনাস x বাই ল্যামডা dx। এইটা এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে বলা হয় সারভাইভাল ইকুয়েশন, দিস ইজ দ্য সারভাইভাল ইকুয়েশন। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে, তুমি যদি ওই প্রবাবিলিটি ডেন্সিটিটাকে তুমি ক্যালকুলেট করো, এই যে প্রবাবিলিটি ডেন্সিটি যে পার্টটা px আর কি, যেটা বেসিক্যালি dn বাই n ইন্টু dx আর কি, এই dx থেকে ভাগ করে দিয়েছি, তাকে যদি তুমি x এর রেসপেক্টে প্লট করো, কি হচ্ছে দেখো, যে শুরুর যে ভ্যালুটা মানে dxটা ভাগ হয়ে গেছে, তাহলে যখন x যখন 0 তখন এটা বেসিক্যালি 1/λ মতো, 1/λ, এইখান থেকে জিনিসটা কি হচ্ছে না, এইখান থেকে জিনিসটা এক্সপোনেনশিয়ালি ডিকে করছে এটা। এবং অবভিয়াসলি যদি ফ্রি পাথটা প্রচণ্ড বেশি হয়ে যায়, তার মধ্যে তো ধাক্কা হয়ে যাবে, তো মলিকুলগুলো কিন্তু তখন আর ফ্রি থাকতে পারবে না, মানে যদি এমন হয়ে যায় যে তোমার এক্সটা তোমার ল্যামডার থেকে আস্তে আস্তে তো বেশি হতে আরম্ভ করেছে, সেটা তো তখন তো অবশ্যই ধাক্কা হয়ে যাবে, সে বেসিক্যালি ফ্রিতে যাবে না বলে এটা আস্তে 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 তোমার 0 দিকে চলে যাবে, ঠিক আছে। তাহলে এই আর কি তোমাকে এই ইকুয়েশনটা একটুখানি জেনে রাখো, এটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু ফিজিক্সের লোকেরা এই ইকুয়েশনটাকে নিয়ে কিছুটা মাথাটা ঘামায়, এবং যদি কখনো পরীক্ষায় দিয়ে দেয় আর কি, তাহলে তুমি জানো এটাকে ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো চলে আসি এবারে, আচ্ছা ঠিক আছে। তো নেক্সট আমি যেটা চলে আসবো, ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সিতে ঢুকে যাচ্ছি। আচ্ছা, ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি, আচ্ছা ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি এটা বের করার জন্য তুই জাস্ট মানে ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি মানে কিছু, আচ্ছা জিনিসটা কি আগে একটু বলে নিই, সেটা হচ্ছে এই যে যখন তুমি এর আগে কলিশন ফ্রিকোয়েন্সি বের করলে বা বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি বের করলে, সেখানে যেটা কিছুটা মলিকুলগুলো নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছে, তাই তো, পার সেকেন্ডে পার ইউনিট ভলিউমে নিজেদের মধ্যে কতগুলো ধাক্কাধাক্কি হচ্ছে, সেটা আমি বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি বলেছিলাম। আর তারপরে প্রেসার ক্যালকুলেট করার সময়, অর্থাৎ বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস P=1 তার ওসি স্কোয়ার, এটা ডিরাইভ করার সময় কিন্তু আমি ধাক্কাটা কনসিডার নিজেদের মধ্যে করিনি, ধাক্কাটা কনসিডার করেছিলাম দেওয়ালের সঙ্গে, ঠিক আছে। তাহলে এখানেও সেই জিনিসটা আমি আবার একটু ফিরে আসতে চাইছি, আমি এটা চাইছি যে তোমার নাম্বার অফ কলিশনস
নাম্বার অফ কলিশনস উইথ দ্য ওয়াল অফ ইউনিট cross sectional area per second. এটা নাম্বার অফ কলিশনস উইথ দ্য ওয়াল অফ ইউনিট ক্রস সেকশনাল এরিয়া পার সেকেন্ড, এইটা হচ্ছে ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি। যখন প্রেশার ক্যালকুলেট করতে হয়েছিল তোমাকে এই কলিশনটাকে সমস্ত ডিরেকশনে দেখতে হয়েছিল, মানে ডান দিক বাঁ দিক উপর নিচ সামনে পিছনে সব দেখতে হয়েছিল। এবার প্রত্যেকটা কলিশনে যেটা একটা মোমেন্টামে চেঞ্জ হচ্ছিল, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, সেটা তোমাকে ফোর্স দিচ্ছিল, ফোর্স বা ইউনিট এরিয়া তোমাকে প্রেশার দিচ্ছিল, ঠিক সেরকমই ব্যাপারটা। তাহলে এক্ষেত্রে যেটা করতে হবে শুধু জাস্ট পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া এরকম যে একটা দেওয়াল, সেখানে পার সেকেন্ডে কতগুলো ধাক্কা হচ্ছে। আচ্ছা, এবার তুমি ধরো এক কাজ করো, তুমি একটা দেওয়াল কনসিডার করো, যে দেওয়ালটা হচ্ছে দেশে এই দেওয়ালটা, এবং এই দেওয়ালটা কেমন আছে না, এই দেওয়ালটা হচ্ছে এরকম একটা ব্যাপার যে তুমি ধরো এইখানে লেটস ধরো আমি কথার কথা বলছি, এইটাকে এক্স ডিরেকশন বলছি, মানে এমনিতে কি হয়, এটাকে এক্স বলা হয়, এটাকে ওয়াই বলা হয়, এটাকে জেড বলা হয়, কিন্তু এই চয়েসটা আরবিট্রারি, তুমি তোমার মতো করে চুজ করতে পারো, বা তুমি জাস্ট অ্যান্টি ক্লকওয়াইজ নেবে তাহলেই হবে। এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড ডিরেকশন, এটাও চয়েস। মানে ইউজুয়ালি আমি এইটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড বলি, কিন্তু এইটা করলে হবে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, অথবা এটা এক্স, এটা ওয়াই, ওইটা জেড, সবই হবে। তাহলে তুমি একটা দেওয়াল কনসিডার করছো, যে দেওয়ালটা কেমন না, দেওয়ালটা হচ্ছে বেসিক্যালি পারপেন্ডিকুলার টু এক্স ডিরেকশন। তার মানে এই যে দেওয়ালটা, এই দেওয়ালটা হচ্ছে তোমার বেসিক্যালি পারপেন্ডিকুলার টু এক্স ডিরেকশন। এক্স ডিরেকশনের পারপেন্ডিকুলার দেওয়াল হচ্ছে তোমার বেসিক্যালি এইটা, ঠিক আছে, এটা। আর এর ক্রস সেকশনাল এরিয়াটা ধরে নাও, আমি ইউনিট এখন ধরছি না, ক্রস সেকশনাল এরিয়াটা তো তুমি এ ধরো, ক্রস সেকশনাল এরিয়াটা তোমার এ। আর এবারে কথাটা হচ্ছে এই দেওয়ালে পার সেকেন্ডে কতগুলো ধাক্কা হবে আমি বের করতে চাইছি। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, ক্রস সেকশনাল এরিয়া মানে কি, যে সমস্ত মলিকুলগুলো এই দেওয়ালের সঙ্গে পারপেন্ডিকুলারলি আসবে, হ্যাঁ, তারাই বেসিক্যালি এই এরিয়াটাকে জাস্ট বেসিক্যালি ফেস করছে। তার মানে যে মলিকুলগুলো, সেই মলিকুলগুলো তোমার বেসিক্যালি কিন্তু এদিকে আসছে, এদিকে আসছে, এদিক থেকে এদিকে আসছে, এভাবে মলিকুলগুলো আসছে। আচ্ছা, এবারে সেই মলিকুলগুলো তারা যারা তোমার দেখো এই ধাক্কা দিতে গেলে, যদি দুধ দিয়ে আসে সে ধাক্কা দিতে পারছে না, বা যদি দুধ দিয়ে আসে সে বেসিক্যালি ধাক্কা দিতে পারছে, তারা কারা ধাক্কা দিতে পারবে না, এইখান থেকে শুরু করে এই আর এই এর মধ্যে যে মলিকুলগুলো আছে তারাই তোমার বেসিক্যালি ধাক্কাটা দিতে পারছে। এরা বেসিক্যালি তোমার ধাক্কাটা দিতে পারছে। তাহলে এবারে যেটা কথা হচ্ছে যে তাহলে ধাক্কা দিতে পারবে কারা, যা এই যে ধরো যদি মলিকুলগুলোর এই কোনো একটা গিভেন ডিরেকশন, সে প্লাস এক্স ডিরেকশন অ্যাভারেজ ভেলোসিটি তোমার জানা থাকে, তাহলে এক সেকেন্ডে সেটা ততখানি ডিস্টেন্সই ম্যাক্সিমাম কভার করতে পারবে। ধরে না পজিটিভ মানে প্লাস এক্স ডিরেকশনে তার অ্যাভারেজ স্পিড লেসে 10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমি এখান থেকে স্টার্ট করলাম, তাহলে 10 সেন্টিমিটার পর্যন্ত যে সমস্ত মলিকুলগুলো ছিল তারাই এই দেওয়ালটাকে ধাক্কা দিতে পারবে। 10 যদি এদিকে থাকে, মানে এই দেওয়াল থেকে 11 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার বা 13 সেন্টিমিটার এরকম দূরত্বে যদি কেউ থাকে, তাহলে তারা মলিকুলগুলো এদিকে গেলেও কিন্তু দেওয়ালে 1 সেকেন্ডের মধ্যে পৌঁছাতে পারবে না। তবে একটা দরকার, সেটা হচ্ছে যে কতখানি ভলিউম সুইফট করলো পার সেকেন্ডে, যার মধ্যে মলিকুলগুলো অ্যাকচুয়ালি দেওয়ালকে ধাক্কা দিতে পারবে সেটা বের করতে হবে। তাহলে যেটা হচ্ছে যে ভলিউম সুইফট per second such that the molecules per second along plus x direction, এইটা such that the molecules within this volume can make collisions with the wall per second is given by, সেটা কতটা দেখো, মানে বেসিক্যালি এরিয়া অফ ক্রস সেকশন এ, তাকে তুমি গুণ করে দেবে কি, ওই পজিটিভ এক্স ডিরেকশন বরাবর যে অ্যাভারেজ ভেলোসিটি সেটা দিয়ে গুণ করে দেবে।
মানে ভলিউম সুইফট পার সেকেন্ড যখন তুমি ক্যালকুলেট করবে তাহলে এরিয়া ক্রস সেকশন তার সঙ্গে তুমি গুণ করে দাও, মানে লেন্থ, মানে এরিয়ার সঙ্গে লেন্থ গুণ করলে ভলিউম হয়। কতখানি লেন্থ আমি এখানে কনসিডার করবো না, সেই লেন্থটাকে কনসিডার করবো যে লেন্থের মধ্যে মলিকুলগুলো থাকলে 1 সেকেন্ডে দেওয়ালকে ধাক্কা দিতে পারবে। এবং যদি অ্যাভারেজ ভেলোসিটি অ্যালং দ্য প্লাস এক্স ডিরেকশন তোমার ইউ প্লাস হয়, তাহলে এই দেওয়াল থেকে ম্যাক্সিমাম ইউ প্লাস দূর পর্যন্ত যারা ছিল তারাই দেওয়ালটাকে ধাক্কা দিতে পারবে, তারপরে যারা আছে তারা কিন্তু পারবে না। মানে যে এখানে আছে সেও ধাক্কা দিতে পারবে, যে এখানে আছে সেও ধাক্কা দিতে পারবে, আপ টু এই পর্যন্ত পারলো, হয়তো এই পর্যন্ত পারলো, কারণ এই ডিস্টেন্সটা আমি ধরে নিচ্ছি ইউ প্লাস, এই ডিস্টেন্সটা তোমার ইউ প্লাস ডিস্টেন্স আর কি এইটা, কিন্তু এদিকে যারা আছে তারা কিন্তু আর সেটা পারছে না। তা বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে তোমার ভলিউম সুইপ যেটা। আচ্ছা, এবারে এর মধ্যে কতগুলো মলিকুল আছে তারাই দেওয়ালকে ধাক্কা দিতে পারবে, তার মানে জাস্ট ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সিটা কত হয়ে যাবে? ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সিটা পরে বলছি, সেটা হচ্ছে যে তোমার যেটা হচ্ছে যে নাম্বার অফ কলিশন, হ্যাঁ কি বলো, কোন লেন্থের মধ্যে তারপরে ধাক্কা দিতে পারবে? এই যে যতখানি আমি দেখিয়েছি, মানে এই যে এই দেওয়াল থেকে ইউ প্লাস দূরত্ব পর্যন্ত যে থাকবে লেন্থ থেকে, তাহলে ইউ প্লাসটা যদি 10 সেন্টিমিটার পার সেকেন্ড হয়, তাহলে 1 সেকেন্ডের মধ্যে ধাক্কা দিতে গেলে এই দেওয়াল থেকে মলিকুলটার ম্যাক্সিমাম ডিস্টেন্স 10 সেন্টিমিটার হতে হবে। বুঝতে পারছো? কি বোঝা গেল না বোঝা গেল না? হ্যাঁ হ্যাঁ স্যার। The number of collisions with the wall, মানে আমি এখানে ইউনিট ক্রস সেকশন এরিয়াটা বলছি না, নাম্বার অফ কলিশন উইথ দ্য ওয়াল পার সেকেন্ড, এইটা সেটা কত হবে না, সেই সংখ্যাটা হয়ে যাচ্ছে দেখো তোমার এ ইউ প্লাস এইটা, আর ওখানে ভলিউম শিফট করলো, তাকে তুমি জাস্ট গুণ করে দাও নাম্বার ডেন্সিটি দিয়ে। দেখো এটাকে যদি তুমি সেন্টিমিটার স্কোয়ারে বলো, ইউটা যদি সেন্টিমিটার পার সেকেন্ডে বা সেন্টিমিটার কিউব পার সেকেন্ড হলো, তাকে তুমি জাস্ট গুণ করছো নাম্বার ডেন্সিটি দিয়ে, তার মানে যার নাম্বার ডেন্সিটি ইউনিট হচ্ছে 1 বাই সেন্টিমিটার কিউব, তাহলে ওভারঅল ইউনিটটা হয়ে গেল সেকেন্ড ইনভার্স জাস্ট। তো নাম্বার অফ কলিশনস উইথ দ্য ওয়াল পার সেকেন্ড সেটা হয়ে গেলে এ ইউ অ্যাভারেজ ইন্টু এন টিলটা হয়ে গেল। আর এবারে তোমার এই কলিশনাল ফ্লাক্স যেটাকে বলছি, কলিশনাল ফ্লাক্স বাই ডেফিনেশনটা হচ্ছে মানে ওই নাম্বার অফ কলিশনস with the wall of unit cross sectional area per second, এইটা তো সেটা একটা কিছু নাম দিই, একটা জেড টিল্ডে বা এরকম কিছু একটা নাম দিচ্ছি। হ্যাঁ, এটা কলিশনাল ফ্লাক্স, কলিশনাল ফ্লাক্সের ডেফিনেশনটা হচ্ছে নাম্বার অফ কলিশনস উইথ দ্য ওয়াল অফ ইউনিট ক্রস সেকশনাল এরিয়া পার সেকেন্ড। তাহলে কি হচ্ছে, এখানে এরিয়াটা এ ছিল, এটা দিয়ে ভাগ করে দাও শুধু, তার সাথে কি হয়ে যাবে ইউ প্লাস ইন্টু এন টিল্ডে হয়ে যাবে। আচ্ছা, এবারে কোন একটা গিভেন ডিরেকশনে অ্যাভারেজ ভেলোসিটির তো এক্সপ্রেশন বের করে রেখেছিল না, যখন ওয়ান ডাইমেনশনে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন বের করা হয়েছিল, তখন কোনো একটা প্লাস এক্স ডিরেকশনে অ্যাভারেজ ভেলোসিটিটা সেটা হচ্ছে 1/4 ইন্টু সি অ্যাভারেজ হয়, মনে আছে কি না মনে নেই? এটা কোর্সে ছিল তো, হ্যাঁ, মানে বেসিক্যালি এই যে ইউ প্লাসটা মানে হচ্ছে তুমি যখন বের করবে সেটা হচ্ছে যে এই যে ওয়ান ডাইমেনশনাল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন যেটা হচ্ছে টু মানে ইয়েতে, মানে আমি বলছি যে তোমার দেখো প্রথমে যে কোনো অ্যাভারেজ বের করার সময় কি করতে হয়, যে কোনো অ্যাভারেজ বের করার সময় যে ইউ পিউ ডিউ লিখতে হয়, তো এটা তুমি ইন্ডিকেট করো। আর এবার ইন্ডিকেটটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যদি করতে, এটা জিরো দিত, কারণ ওয়ান ডাইমেনশনাল ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা পুরো সিমেট্রিক্যাল বলে এটা জিরো হয়ে যাবে। তুমি এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ইন্ডিকেশন না করে তুমি নেবে কি না জিরো থেকে ইনফিনিটি তুমি ইন্ডিকেট করবে, এইটা গল্পটা। তার মানে ইন্টিগ্রাল জিরো থেকে ইনফিনিটি, ইউ যেমন আছে থাক, আর এইটা হচ্ছে এম ওভার 2 kt টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার মাইনাস এম ইউ স্কোয়ার বাই 2 kt ইন্টু ডিউ। এই কাজটা তোমাকে জাস্ট বেসিক্যালি করতে হবে। এটা তুমি করবে, এই ইন্টিগ্রেশন তুমি করতে পারো, করলে তুমি এটা দেখবে বেরোবে হচ্ছে 1/4 ইন্টু সি অ্যাভারেজ বেরোবে, যেখানে সি অ্যাভারেজটা হচ্ছে তোমার 3 ডাইমেনশনে যে অ্যাভারেজ স্পিড যেটা √8 kt বাই পাই এম, সেইটা এটা। তো এটা তুমি একবার কষে নেবে, ওটা ওয়ান ডাইমেনশনে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনে কষানোর কথা,
যদি না কষে থাকো তাহলে আরেকবার একটু করে নেবে আর কি, তাহলে তুমি এটা করে ফেলতে পারবে। এটা তাহলে এটা কিন্তু এক একটা সি অ্যাভারেজ ইন্টু এন টিল্ডে হয়ে গেল এটা। তাহলে এবারে তুমি এটাকে জাস্ট দেখো, এক একটা সি অ্যাভারেজ রুট ওভার অফ 8 কেটি বাই পাই এম, আর রুট মানে এটা মানে সি অ্যাভারেজের জায়গায় রুট ওভার অফ 8 কেটি বাই পাই এমটা তুমি জাস্ট বসিয়ে দিচ্ছ। আর এন টিল্ডেটা যদি তুমি চাও তো মানে তুমি ওই পি বাই কেটি সেই ফর্মে তুমি জাস্ট রিপ্লেস করে দিতে পারো। হ্যাঁ, এটা আমি জাস্ট এন টিল্ডটা পি বাই কেটি আইডিয়াল গ্যাসের জন্য সেটা জাস্ট রিপ্লেস করে দিলাম। এটা কেমন দাঁড়াচ্ছে দেখো, এই 4টা যদি ভেতরে ঢুকে যে 16 হিসেবে ঢুকবে, তাহলে এটা দাঁড়াচ্ছে তোমার উপরে মানে উপরে একটা জাস্ট শুধু পি লিখে দিলেই আমার চলবে, বাই রুট ওভার অফ টোয়াইস পাই এন কে টি, এরকম একটা এক্সপ্রেশন দেখো বেরোচ্ছে। দেখো এই যে এই 4টা ভেতরে ঢুকে গিয়ে 16 হলো, 8 আর 16 কেটে গিয়ে 2 হয়ে গেল, পাই আছে এম আছে, আচ্ছা রুট ওভার অফ কেটি নিচে কেটি আছে, রুট ওভার অফ কেটিটা নিচে চলে এলো, তার উপরে একটা তোমার পি এসে গেল। তাহলে জেড টিল্ডের যে এক্সপ্রেশনটা সেটা হচ্ছে পি বাই টোয়াইস পাই এম কে টি, এইটা ঠিক আছে, পি বাই রুট ওভার অফ টোয়াইস পাই এম কে টি, এই হচ্ছে তোমার এক্সপ্রেশনটা বেরোচ্ছে। দেখো ঠিক আছে, তোমার এই যে কলিশনাল ফ্লাক্স সেটা, সেই কলিশনাল ফ্লাক্সের এক্সপ্রেশনটা ঠিক আছে তো? ইয়েস স্যার। এবং এটা পরিষ্কার এখান থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে জেড টিল্ডেটা প্রপোর্শনাল টু প্রেসার হচ্ছে হোয়েন টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, আর এটা প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার অফ টেম্পারেচার হচ্ছে হোয়েন প্রেসার ইজ কনস্ট্যান্ট। এটা আর আবার নিউমেরিক্যাল প্রবলেম করার সময় তুমি সবসময় যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে এই যে মানে এই এম বা কে এইগুলোকে না সবসময় হচ্ছে মোলার মাস, তারপরে তোমার ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট তার ফর্মে তুমি লিখে ফেলতে চাইবে। তাহলে সিঙ্গেল মলিকুলের মাস থেকে মোলার মাসে যেতে গেলে তোমাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করতে হলো, কে থেকে আর এ থেকে তোমাকে একটা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করতে, তাহলে রুটের ভেতরে দুটো অ্যাভোগাড্রো নাম্বার গুণ হচ্ছে, মানে ওভারঅল একটা অ্যাভোগাড্রো নাম্বার নিচে গুণ হচ্ছে, উপরে একটা অ্যাভোগাড্রো নাম্বার তুমি দিয়ে দেবে আর মানে অনেক সময় হয়তো নিউমেরিক্যাল প্রবলেম করার সময় যে টিল্ডটা হয়তো এরকম হয়তো লেখা থাকবে এন অ্যাভোগাড্রো পি বাই রুট ওভার অফ টোয়াইস পাই ক্যাপিটাল এম আর টি, এরকমভাবে হয়ে গেল। মানে কী করে হলো নিশ্চয়ই বুঝতে পারছো যে তুমি পাইটাকে তুমি জাস্ট এমটাকে লিখছো মোলার মাস ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, কেটাকে লিখছো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বাই অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে দুটো অ্যাভোগাড্রো নাম্বার রুটের মধ্যে আছে, তাহলে উপরে তুমি জাস্ট সিম্পলি একটা এক্সট্রা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে দিলে আর কি। এটা হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম করার সময় তুমি এই ফর্মুলাটাকে জাস্ট ইউজ করতে পারছো, এটা ঠিক আছে। আচ্ছা এবারে এইখান থেকে তুমি জাস্ট ইমিডিয়েটলি যে কাজটাকে করে ফেলতে পারো সেটা হচ্ছে যে এই যে দেওয়াল এটি কতখানি মাস পার ইউনিট টাইমে পার ইউনিট কনস্ট্রাকশন এরিয়াতে বেসিক্যালি স্ট্রাইক করলো, তাহলে তুমি জাস্ট এইখান থেকে আরেকটা জিনিস ইমিডিয়েটলি বের করে ফেলতে পারছো, কাছে একটা লাইন এক্সটেনশন করলেই তোমার চলে, সেটা হচ্ছে মাস অফ গ্যাস স্ট্রাইকিং এ ওয়াল অফ ইউনিট ক্রস সেকশনাল এরিয়া পার সেকেন্ড। তাহলে মাস অফ গ্যাস স্ট্রাইকিং এ ওয়াল অফ ইউনিট ক্রস সেকশনাল এরিয়া পার সেকেন্ড। আচ্ছা এইটাকে যদি আমি মিউ দিয়ে এক্সপ্রেস করি, মিউ এটা কি কলিশনাল ফ্লাক্স, মানে কতগুলো ধাক্কা হলো, এবারে কতগুলো মলিকুল ধাক্কা দিলে তুমি পেলে, এবারে একটা মলিকুলের মাস যেটা সেটা দিয়ে গুণ করে দিলে তোমার কাজ হয়ে গেল। মানে জেড টিল্ডটা ছিল নাম্বার অফ কলিশনস উইথ দ্য ওয়াল অফ ইউনিট ক্রস সেকশনাল এরিয়া পার সেকেন্ড। এবারে ধাক্কা দিচ্ছে কারা, ধাক্কা দিচ্ছে তো মলিকুলগুলো, তাহলে প্রত্যেকটা মলিকুল তার একটা নিজস্ব মাস আছে, সেটা হচ্ছে স্মল এম, সেটা দিয়ে গিয়ে ধাক্কা দিচ্ছে। তা তুমি যখন ক্যালকুলেট করবে যে মাস অফ গ্যাস স্ট্রাইকিং এ ওয়াল অফ ইউনিট ক্রস সেকশন এরিয়া পার সেকেন্ড, সেটা তাহলে কী হয়ে যাবে না জেড টি থেকে এটা পি বাই রুট ওভার অফ টোয়াইস পাই এম কে টি, তাকে জাস্ট এম দিয়ে গুণ হয়ে যাচ্ছে এটা, সেটা কি দাঁড়াবে না রুট ওভার অফ এম বাই 2 পাই কেটি ইন্টু পি হয়ে গেল, অথবা তুমি যদি উপরে অ্যাভোগাড্রো নিচে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দাও তাহলে ক্যাপিটাল এম বাই টোয়াইস পাই আর টি ইন্টু পি হয়ে গেল। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি মিউর এক্সপ্রেশন বেরিয়ে গেল এটা, ঠিক আছে। এবং এখান থেকে পরিষ্কার যে মিউটা প্রপোর্শনাল টু তোমার প্রেশার হচ্ছে হোয়েন টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, আর মিউটা প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার অফ টি হচ্ছে হোয়েন তোমার প্রেশার ইজ কনস্ট্যান্ট।
এগুলো তো আছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি যেটা দরকার সেটা হচ্ছে মিউটা প্রপোর্শনাল টু মোলার মাস। এইটা হচ্ছে হোয়েন টেম্পারেচার অ্যান্ড প্রেশার আর কনস্ট্যান্ট। টেম্পারেচার প্রেশার কনস্ট্যান্ট রাখলে তোমার ওই যে পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশন এরিয়াতে কতখানি মাস বেসিক্যালি স্ট্রাইক করছে, সেটা হচ্ছে মোলার মাসের সঙ্গে তোমার মোলার মাসের স্কোয়ার রুটের সঙ্গে সে বেসিক্যালি তোমার ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? ইয়েস স্যার। তাহলে এই হচ্ছে দুটো এক্সপ্রেশন তোমার খুব দরকার। এখান থেকে তোমাকে নিউমেরিক্যাল প্রবলেম দিলে তুমি নিউমেরিক্যাল প্রবলেম করতে পারবে। এগুলো খুব সহজ ব্যাপার, মানে জাস্ট ফর্মুলায় বসিয়ে ফর্মুলাটা জাস্ট মনে রাখবে, হ্যাঁ, ফর্মুলায় বসালেই জাস্ট হয়ে যাবে। শুধু এই ক্যালকুলেশনগুলো আমি আবার বারবার বলছি যে ক্যালকুলেশনগুলো একটুখানি লম্বা চওড়া হয়, রুট থাকে, অনেকগুলো ডেটা থাকে, তো হ্যাঁ সেই জন্য আর কি। আদারওয়াইজ কিন্তু ব্যাপারটা খুবই সহজ ব্যাপার এটা। আচ্ছা, তাহলে এই হচ্ছে একটা জায়গা যেটা আমি জাস্ট আলোচনা করলাম। আচ্ছা, নেক্সট যে জায়গাটা যাব, মানে এইখান থেকেই যা সরাসরি চলে যেতে পারছো, সেটা হচ্ছে কি, দেখো এই যে দেওয়াল যদি থাকতো তাহলে দেওয়ালে ধাক্কা দিত। এবারে যে দেওয়ালটায় ধাক্কা দেবে ঠিক বলে কথা হয়েছিল, এই যে দেওয়ালটা তুমি জাস্ট ভাবো একটা ঘরের মধ্যে গ্যাস মলিকুলগুলো আছে, এটা জাস্ট দেওয়াল না হয় এটা হচ্ছে জানালা, এবং জানালাটা তুমি খুলে রেখেছো। তাহলে দেওয়াল হলে দেওয়ালে ধাক্কা দিত। এবার দেওয়ালের বদলে যদি জানালা হতো এবং জানালাটা যদি তোমার খোলা থাকতো, বা দরজা যদি হতো দরজা যদি খোলা থাকতো, তাহলে যার ওই দেওয়ালে যেমন ধাক্কা দিকে তার জানালা তো বন্ধ জানালায় যদি থাকতো তাহলে সেখানে ধাক্কা দেওয়ার কথা ছিল, কিন্তু জানালাটা যদি খোলা থাকে সে ধাক্কা দিতে গিয়ে কি করবে, সে জাস্ট বাইরে বেরিয়ে চলে যাবে। এই বাইরে বেরিয়ে চলে যাওয়াটাই বেসিক্যালি তোমার ইফিউশন। তাহলে জাস্ট এই ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন তুমি যদি জানো, তাহলে ইফিউশনটা যেটাকে বলা হয় ছিদ্র ব্যাপন, সেটা কিন্তু তুমি ইমিডিয়েটলি বুঝে নিতে পারছো। ইফিউশন মানে ব্যাপারটা কীরকম, জাস্ট আমি যে 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 ডেসক্রিপশনটা দিলাম আর কি, যে তুমি করেছো, সরি, তুমি ধরো একটা ক্লোজ কন্টেনার নিয়েছো, একটা ক্লোজ কন্টেনার নিয়েছো। এবার এইখানে লেসে একটা জানালা আছে, এই জায়গাটা একটা জানালা আছে, এখানে গ্যাস মলিকুলগুলো সব আছে। আচ্ছা, গ্যাস মলিকুল তো র্যান্ডাম কাউটিং মোশন আছে তো এগুলো। এবারে সে বিভিন্ন জায়গায় দেওয়ালে টেওয়ালে ধাক্কা দিচ্ছে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু সে এখানেও ধাক্কা দিতে চাইবে, কিন্তু ধাক্কা যখন দিতে চাইবে এখানে তো কিছু নেই। মানে দেওয়াল টেওয়াল তো নেই, সে কি করবে তাহলে? তাহলে এইখানে যে ধাক্কা দেওয়ার কথা করে সে জাস্ট বেরিয়ে যাবে। আর এবারে যদি ভেতরের প্রেশারটা পি হয় আর বাইরের প্রেশারটা পি এক্সটার্নাল হয়, আর পিটা গ্রেটার দ্যান পি এক্সটার্নাল হয়, তাহলে কি হবে না, দেখবে এই মানে বাইরেটা পুরো ভ্যাকুয়াম নয়, বাইরে হয়তো একটা গ্যাস আছে, কিন্তু একটা কথা সেটা হচ্ছে যে ভেতরের প্রেশারটা যদি বাইরের প্রেশার থেকে অনেকটা বেশি হয়ে যায়, তাহলে দেখবে মোটামুটিভাবে ভেতর থেকে বাইরেই গ্যাসটা বেরোচ্ছে, বাইরে থেকে ভেতরে কিন্তু তেমন ঢুকছে না। ঠিক আছে, এটা বুঝতে হবে। তাহলে এটা কথা হচ্ছে যে তোমার তুমি এইখানে একটা এই যে এখানে একটা ফুটো রেখেছো, এই ফুটোটা হচ্ছে এ, ধরো এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য স্মল হোল আর কি, যাকে অরিফিস বলতে পারো। স্মল হোলকে তোমার অনেক সময় অরিফিস বলা হয়। তাহলে এ ক্রস সেকশনের এরিয়ার একটা তোমার ছোট্ট ফুটো আছে, এর ভেতরে প্রেশার বেশি বাইরে প্রেশার কম, তখন যেটা দাঁড়াবে যে স্পন্টিনিয়াসলি গ্যাস মলিকুলগুলো এই জাস্ট ফুটোটা দিয়ে আর কি একটা একমুখী ব্যাপন হবে, অর্থাৎ ইউনিডিরেকশনালি সে ভেতর থেকে বাইরের দিকেই জাস্ট বেরিয়ে যাবে। এই যে ফেনোমেননটা, সেই ফেনোমেননটাকেই বলা হচ্ছে তোমার ইফিউশন। হ্যাঁ, তাহলে ইফিউশন জিনিসটা কি না, ইফিউশন জিনিসটা হচ্ছে যে যে তুমি সেইভাবে যদি বলে যে হোয়েন এ কারেকশন অফ গ্যাস মলিকুল, স্যার সেটা কি লিখেছেন একটু বলুন। ক্রস সেকশন অফ দি অরিফিস, ORIFIC, বা তুমি স্মল হোল বলতে পারো। হ্যাঁ, এই ছোট্ট ফুটোটা স্মল হোলকে ভালো কথা বলা হচ্ছে অরিফিস। ঠিক আছে, তাহলে হোয়েন এ কালেকশন অফ গ্যাস মলিকুলস is kept in a container closed container having a small hole
হোল, আর তার সাথে কি অ্যান্ড প্রেশার inside the container is much greater than the external pressure. Then the gas molecules are spontaneously coming out of the container through this small hole. ঠিক আছে, this unidirectional movement of the molecules is known as ইফিউশন। এটাকে বাংলায় তোমরা ছিদ্র ব্যাপন বলবে। ঠিক আছে, এটা তো এই হচ্ছে তোমার বেসিক্যালি ইফিউশন ফেনোমেননটা। আর এবারে যেটা কথা হচ্ছে যে এই যে ধরো যে পার সেকেন্ডে কতগুলো গ্যাস মলিকুল বেসিক্যালি স্মল হোল দিয়ে বেরিয়ে আসছে, সেটাকে তুমি রেট অফ ইফিউশন বলতে পারো, যেটা দাঁড়ায় যে রেট অফ ইফিউশন মানে হচ্ছে তুমি এইভাবে ভাবতে পারো যে নাম্বার অফ বেসিক্যালি মলিকুলস কামিং আউট পার সেকেন্ড আর কি, এটা রেট অফ ইফিউশন। এটা রেট অফ ইফিউশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু the square root of molar mass of the গ্যাস মলিকুল। অর্থাৎ এই যে রেটটা ধরো, রেটটা অনেক সময় এটা মাইনাস dN/dt এইরকমভাবে তুমি লিখতে পারো, মানে পার সেকেন্ডে কতগুলো মলিকুল তোমার বেসিক্যালি কন্টেনার থেকে বেরিয়ে চলে আসছে। হ্যাঁ, এইটা আর কি, এইটা যদি তুমি করো সেইটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে প্রপোর্শনাল টু 1/√m হচ্ছে এইটা। এইটাকে বলা হচ্ছে তোমার গ্রাহামস ল অফ ইফিউশন। তো এখানে ধরো একটা গ্যাস মিক্সচার আছে, যেখানে হয়তো বিভিন্ন মোলার মাসের গ্যাস আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, হিলিয়াম আছে, আর্গন আছে, ইত্যাদি ইত্যাদি আর কি। স্যার, হ্যাঁ বলো স্যার ওই দিসের পরে কি লিখেছেন? দিস মুভমেন্ট ইউনিডিরেকশনাল। ও আচ্ছা আচ্ছা, দিস ইউনিডিরেকশনাল একমুখী আর কি, মানে ইউনিডিরেকশনাল মানে হচ্ছে একমুখী। দিস ইউনিডিরেকশনাল মুভমেন্ট অফ দ্য মলিকুলস ইজ নোন অ্যাজ ইফিউশন। ঠিক আছে, আচ্ছা, এবং এই রেট অফ ইফিউশনটা সেটা হচ্ছে মোলার মাসের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে, ধরো তুমি একটা হিলিয়াম নিয়েছো আর আর্গন নিয়েছো, হিলিয়াম যেহেতু হালকা সে বেশি ফাস্টার রেটে বেরিয়ে যাবে দেন দ্য আর্গন। বা তুমি অক্সিজেন নিয়েছো আর ওদিকে ধরো তুমি সে আরেকটুখানি ভারী কিছু নিয়েছো, ক্লোরিন গ্যাস নিয়েছো। হ্যাঁ, তাহলে অক্সিজেন যে রেটে বেরোবে তার তুলনায় ক্লোরিন গ্যাস কিন্তু অনেক ফাস্ট স্লো রেটে জাস্ট বেরোবে। ঠিক আছে, তাহলে মোলার মাসের সঙ্গে তোমার ইনভার্সলি প্রপোর্শনাল তোমার সম্পর্কটা আছে। আচ্ছা, তাহলে এটা খুব সহজে বের করতে পারবে। তাহলে এবারে দেখো খেয়াল করে, এই যে আমি ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি যখন বের করেছিলাম, যে গ্যাস মলিকুলগুলো তোমার বেসিক্যালি দেওয়ালে ধাক্কা দিচ্ছে, তাহলে পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশনাতে এরিয়াতে যতখানি ধাক্কা দিচ্ছে সেটা হচ্ছে তোমার কলিশনাল ফ্লাক্স। এবারে তোমার এই যে ফুটোটা সেটা যে ইউনিট হবে এর কোনো বাধ্যবাধকতা নেই, তার এরিয়াটা ধরে নাও তোমার এ। তাহলে কি কলিশনাল ফ্লাক্সকে তুমি যদি এ দিয়ে গুণ করতে, তাহলে এই যে ফুটোর করসপন্ডিং, মানে এটা তুমি জানলা ভাবো, তাহলে জানলাটা বন্ধ থাকলে ততগুলো ধাক্কা দিতে, এবার জানলা তুমি খুলে দিয়েছো, তাহলে সে কি করছে, বাইরে চলে যাবে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রেট অফ ইফিউশন সেটাকে আমি এইরকমভাবে ডিফাইন করছি, যেটা নাম্বার অফ molecules coming out of the container, number of molecules coming out of the container per second through the small hole of
ক্রস সেকশনাল এরিয়া এ, সেটাকে আমি এইরকমভাবে নাম দিচ্ছি মাইনাস ডিএন বাই ডিটি। এটাকে বলছি মাইনাস ডিএন বাই ডিটি, এটা রেটটা আর কি, এটাকে রেটটা ছোটো হাতের বললাম, সেটা মাইনাস ডিএন বাই ডি। সেটা কী হবে না কলিশনাল ফ্লাক্স যেটা হলো সেইটা তাকে জাস্ট এরিয়া দিয়ে গুণ করে দাও তাহলেই হয়ে যাবে। মানে কলিশনাল ফ্লাক্সটা ছিল কি যে নাম্বার অফ, যদি আবার বলছি কি ওটা জানালা বন্ধ থাকতো এবং তার এরিয়াটা যদি তোমার এ হতো বা এরিয়াটা যদি ইউনিটি হতো তাহলে কি হতো না নাম্বার অফ কলিশনস উইথ দ্য ওয়াল পার ইউনিট টাইম পার ইউনিট কনস্ট্রাকশন এরিয়া, সেটা হচ্ছে কলিশনাল ফ্লাক্স। এবার এরিয়াটা তুমি জাস্ট 1 সেন্টিমিটার স্কোয়ার না নিয়ে তুমি এ সেন্টিমিটার স্কোয়ার নিয়েছো, তো ধাক্কাটা হতো জেড ডিল টু এ, কিন্তু এখন আমি এটা করে জানাটা খুলে দিয়েছি, মানে যা ধাক্কা দেওয়ার কথা করে সে বেশি করে তোমার জাস্ট বাইরে বেরিয়ে চলে যাবে এটা। তো সেটা কী দাঁড়াবে সেটা তুমি দেখো, এই জেড টিলটা তুমি যেভাবে বের করবে, তুমি ধরো যদি একদম সরাসরি এই ফর্মুলাটাকে বসিয়ে দাও, মোলার মাস দিয়ে যে ফর্মুলাটা ছিল সেটাকে তুমি বসিয়ে দাও, তাহলে এই যে এন অ্যাভোগাড্রো পি বাই রুট ওভার টুয়াইস বাই এম আর টি, এই ফর্মুলা যদি তুমি বসাও তাহলে কি দাঁড়াচ্ছে এন অ্যাভোগাড্রো, আচ্ছা এ তো একটা আছে পি ডিভাইডেড বাই রুট ওভার অফ টুয়াইস বাই এম আর টি, এটা ঠিক আছে। এটা তুমি তাহলে বসালে, তাহলে এইটা ঠিক আছে তো এই জিনিসটা। তাহলে জাস্ট কিছুই না, দেখো যেটা করেছো তুমি জাস্ট মানে বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সিটা তুমি এখান থেকে অল কলিশন ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশনটা বের করে ফেলেছিলে, এইটা তুমি বসাতে পারো অথবা তুমি এইটা বসাতে পারতে এন অ্যাভোগাড্রো পি বাই রুট ওভার টুয়াইস বাই এম আর টি এইটা। এবার তাকে তুমি জাস্ট ভাগ করে দিচ্ছ কী দিয়ে না, ভাগ করে দিচ্ছ হচ্ছে তোমার দেখো এখানে জাস্ট এইটা দিয়ে, মানে গুণ করে দিচ্ছ কী দিয়ে না এ দিয়ে জাস্ট গুণটাকে করে দিয়ে, তাহলে এই জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে। আর এবারে এই যে এনটা, হ্যাঁ এই এনটা যে নাম্বার অফ মলিকুলসের টার্মসে তুমি লিখেছো তো, তুমি চাইলে এটাকে তুমি ওই প্রেশারের টার্মসেও তুমি এক্সপ্রেস করতে পারো। মানে আমি এটা মানে এখান থেকে আমি এইটা জাস্ট পরিষ্কার বুঝে গেছি, মানে ক্লিয়ারলি আরটা প্রপোর্শনাল টু তোমার 1 বাই রুট ওভার অফ এম অলরেডি হয়ে যাচ্ছে, মানে আমি গ্রাউন্ড লটা এখানে পেয়ে গেলাম কখন না হোয়েন টেম্পারেচার অ্যান্ড প্রেশার আর কেপ কনস্ট্যান্ট অ্যান্ড প্রেশার আর কেপ কনস্ট্যান্ট, এটা দিস ইজ দ্য গ্রাউন্ডস ল। দিস ইজ দ্য গ্রাউন্ডস ল, ঠিক আছে। আচ্ছা এবারে একটা এইখান থেকে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আমি বের করতে চাই। তুমি দেখো এই গ্যাসের কন্টেনার থেকে যদি গ্যাস মলিকুলগুলো এইরকমভাবে বেরিয়ে চলে যায়, তাহলে তো ভেতরে প্রেশারটা কমবে। আমি যে ভেতরে যে প্রেশারটা শুরুতে তুমি পি লিখেছিলে, তাহলে এই প্রেশারটা সাডেনলি কমবে। তাহলে প্রেশারটা যে কমবে সেটা তুমি কী করে বের করবে, তুমি একটু খেয়াল করে দেখো যে তোমার পি ইকুয়াল টু এন কেটি বাই ভি যদি তুমি লেখো, তাহলে ফর আইডিয়াল গ্যাস তো তাই হয়, পিটা হচ্ছে এন কেটি বাই ভি, তাহলে ডিপি বাই ডিটিকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে সেটা কী হবে না কেটি বাই ভি ইন্টু ডিএন বাই ডিটি হবে। দেখো এটা কেটি বাই ভি হলো এইটা, আর ডিএন বাই ডিটিটা বেসিক্যালি তোমার রেট, তাহলে একটা মাইনাস সাইন হয়ে যাচ্ছে, মাইনাস এ ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু পি বাই রুট ওভার অফ টুয়াইস পাই এম আর টি এইটা। আচ্ছা দেখো একটা কাজ করি প্রথমে, যে কেটাকে তুমি একটা ওই অ্যাভোগাড্রো মানে কে ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, যে কে আছে এখানে অ্যাভোগাড্রো নাম্বার আছে মিলে একটা আরটি করে দাও, তাই এটা দাঁড়াচ্ছে তোমার এখানে রুট ওভার আবার রুট ওভার আবার কেটে চলে। তাহলে আমি কী করছি দেখো, দুটো কাজ করছি, কে আর এন অ্যাভোগাড্রো এটা মিলে আর করে দিলে তুমি, তাহলে এই উপরে আরটি আর নিচে হচ্ছে রুট ওভার অফ আরটি, তাহলে উপরে একটা ওভারঅল আরটি তোমার রয়ে গেল। আর কি পড়ে থাকছে, একটা পি পড়ে থাকছে, এ পড়ে থাকছে, নিচে তোমার ভি পড়ে থাকছে, আর উপরে ওভারঅল একটা আরটি হলো, আর নিচে হচ্ছে টুয়াইস পাই এম হলো, এটা হলো। আচ্ছা এবার এইখান থেকে তুমি খেয়াল করো যে তুমি যদি মাইনাস ডিপি বাই পিটাকে লেখো, মাইনাস ডিপি বাই না করে আমি ডিপি বাই পিটাকে করে দিচ্ছি, তুমি ডিপি বাই পিটাকে লেখো, তুমি কি লিখবে এটা মাইনাস এ বাই ভি রুট ওভার অফ
RT বাই টোয়াইস পাই এম ইন্টু ডিটি। এইটা এবার তুমি ইন্টিগ্রেট করো। তাহলে যখন টাইম শুরুতে ছিল তখন প্রেশারটা ধরে নাও গ্যাসের প্রেশারটা ছিল P0, আর যখন টাইম টিটা তখন প্রেশারটা হয়ে গেছে তোমার P। সেখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ না ln P/P0, এটা হয়ে যাচ্ছে মাইনাস A বাই ভি রুট ওভার অফ RT বাই টোয়াইস পাই ক্যাপিটাল এম ইন্টু টি, বা পিটা হয়ে যাচ্ছে P0 ই টু দি পাওয়ার মাইনাস A বাই ভি রুট ওভার অফ RT বাই টোয়াইস পাই এম ইন্টু টি। দেখো এরকম তুমি একটা ফর্মুলা পেলে। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, দেখো প্রেশারটা টাইমের সঙ্গে সঙ্গে সে কিন্তু এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। তুমি যদি এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো কেমন দাঁড়াচ্ছে, এদিকে তুমি প্রেশার প্লট করলে, এদিকে টাইম প্লট করলে, তাহলে শুরুতে টি যখন 0 তখন প্রেশারটা হচ্ছে P0। এবারে কি হচ্ছে না তোমার টাইমের সাথে সাথে একটা জিনিসটা তোমার বেসিক্যালি এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, ঠিক আছে। তাহলে প্রেশার ভার্সেস টেম্পারেচার প্লট করলে দেখো এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। তার মানে এই যে ইফিউশনের জন্য গ্যাসের প্রেশারটা কিন্তু এক্সপোনেনশিয়ালি ডিকে করে, তাহলে এটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে প্রেশার অফ দ্য গ্যাস ডিকেজ এক্সপোনেনশিয়ালি উইথ টাইম। এটা টাইমের সাথে সাথে কিন্তু প্রেশারটা তোমার এক্সপোনেনশিয়ালি ডিকে করছে এটা। আচ্ছা অনেক সময় ওই যেটা হয় যে তোমার যেটি এই ধরনের ছবি আঁকতে অনেক সময় লোকের অসুবিধা হয়, সেই জন্যে সব কিছু ধরো কেমিক্যাল কাইনেটিক্স যেমন ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে তুমি দেখেছো আর কি, জিনিসপত্রগুলো লোকে জাস্ট লিনিয়ার করে নিতে চায়। তাহলে ln P/P0 ভার্সেস টাইম এরকম যদি তুমি প্লট করতে, তাহলে তোমার বেসিক্যালি কি হচ্ছে এই ইকুয়েশনটা প্লটেড হতো। তাই এটা কি একটা স্ট্রেট লাইন দিচ্ছে পাসিং টু দ্য অরিজিন, আর তার বেসিক্যালি তোমার একটা নেগেটিভ স্লোপ থাকবে আর কি। এটা তাহলে কোনো মানে এটা অ্যাকচুয়ালি মানে আমি ছবিটাকে যখন আঁকবো এটাকে হয়তো এই অ্যাক্সিসটাকে এখানে না করে হয়তো এখানে লিখলে তোমার কিছুটা সুবিধা হয়। হ্যাঁ, তাহলে এইটাকে তুমি 0 ভাবো, তাহলে এইরকম একটা জিনিস তুমি পাচ্ছ আর কি। এদিকে তুমি টাইমের রেসপেক্টে প্লট করছো টাইম, তাহলে একটা স্ট্রেট লাইন পাসিং টু দ্য অরিজিন, যার স্লোপটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি মাইনাস A বাই ভি ইন্টু রুট ওভার RT বাই টোয়াইস পাই এম। এটা এই ইকুয়েশনটা যদি সরাসরি কেউ প্লট করে ln P/P0 পাশে টি যদি প্লট করে তাহলে একটা স্ট্রেট লাইন পাবে, হ্যাঁ, যেটা পাসিং টু দ্য অরিজিন উইথ স্লোপ ইকুয়াল টু মাইনাস A বাই ভি রুট ওভার RT বাই টোয়াইস পাই এম। এইটা ঠিক আছে। দেখো তাহলে আমি কি দেখলাম, এইটা এই পরের তিনটে জিনিস কিন্তু একে অপরের সাথে বেশি করে কানেক্ট। তুমি ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সিটা ভালো করে বের করে নাও, এবারে সেটাকে তুমি তোমার মতো করে কাজে লাগাও। মানে পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়ার একটা দেওয়াল তুমি নিয়ে এসো, সেখানে পার সেকেন্ডে কতগুলো ধাক্কা দিচ্ছে তুমি দেখে নিতে পারছো। এবারে তুমি যদি আজকে ওটা করতে চেয়ে ঠিক আছে এরিয়াটা 1 নয় 1 সেন্টিমিটার স্কোয়ার না, তার বদলে A, তা তোমার টোটাল ধাক্কা ক্যালকুলেট করতে গেলে ওইটাকে জাস্ট ক্যাপিটাল A যেটা মানে এরিয়া ক্রস সেকশনটা তুমি গুণ করে দিতে। তুমি যদি আজকে ওখানে মাস অফ গ্যাস স্ট্রাইকিং এ ওয়াল অফ ইউনিট ক্রস সেকশন এরিয়া পার সেকেন্ড তুমি ক্যালকুলেট করতে চাও, তুমি জাস্ট মাস অফ এ সিঙ্গেল মলিকুল দিয়ে ওই কতগুলো মলিকুল ধাক্কা দিচ্ছে সেখানে তুমি জাস্ট গুণ করে দিলে। আবার যদি তুমি এরকম করতে যে তোমার মানে ইফিউশন ফেনোমেননটা তুমি ভাবো যে দেওয়ালটা তুমি ভাবছো সেই দেওয়ালটা দেওয়াল নয়, তার বদলে ওখানে যে একটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা হলে ওখানে বেসিক্যালি গ্যাস মলিকুলগুলো জাস্ট ওই সোজা বেরিয়ে চলে যেতে পারবে আর কি। ঠিক আছে, তাহলে সেটা তুমি করে ফেলতে পারছো। দেখো যা বললাম তাতে কারো কোনো অসুবিধা আছে নাকি ইফিউশন সংক্রান্ত? ঠিক আছে তো? বুঝে গেছে? Yes, sir. তো এই ধরনের খুব সিম্পল অ্যাপ্লিকেশন। আচ্ছা এখান থেকে তো প্রচুর নিউমেরিক্যাল প্রবলেমস দেয়, মানে খুব ছোট 2 নম্বরের নিউমেরিক্যাল প্রবলেম। তাহলে আমি একটা প্রবলেম তোমায় বলছি।
আর এখানে একটা তার আগে প্রবলেমটা বলার আগে দেখো এর একটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস হচ্ছে যে এই যে দেখো দুটো গ্যাসকে তুমি যখন আইসোলেট করো, হ্যাঁ, তা তো ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিজের উপর বেস করে তুমি তাদেরকে আইসোলেট করো। এবারে যদি দুটো আইসোটোপস হয়ে যায় তাহলে তুমি অক্সিজেন 16 আর 17 বা 16 18 নিচ্ছ, বা কার্বন 12 বা কার্বন 14 তুমি নিচ্ছ, বা ইউরেনিয়াম 235 238 তুমি নিচ্ছ। তো যখন আইসোটোপস হয়ে যাবে তাদের কেমিক্যাল প্রপার্টিসগুলো একই রকমের, ফিজিক্যাল প্রপার্টিসটা অনেকাংশে একই রকমের, কিন্তু কিছু কিছু ফিজিক্যাল প্রপার্টিজ আছে যেগুলো বেসিক্যালি তার মাস, মোলার মাসের উপর নির্ভর করে। একটা হচ্ছে তোমার এই ইফিউশন, এই ফেনোমেননটা, হ্যাঁ, তুমি দেখবে আইসোটোপ সেপারেশন যখন করতে হয়, আইসোটোপ সেপারেশন, এই আইসোটোপ সেপারেশনের সময় যেটা ইম্পর্টেন্ট যে রেট অফ ইফিউশন তুমি যদি R1/R2 এটাকে করো, এটা প্রপোর্শনাল টু √M2/M1 হয়ে যাচ্ছে। ধরো একটা গ্যাস যার মোলার মাস M1 তার জন্য রেট অফ ইফিউশন যদি R1 হয়, আর একটা গ্যাস যার মোলার মাস M2 সেখানে রেট অফ ইফিউশন তোমার R2 হয়, তাহলে R1/R2 হচ্ছে তোমার বেসিক্যালি √M2/M1। এবারে তোমাকে যদি এমন করতে হয় যে কোনো একটা কন্টেনারের মধ্যে যেটা ভারী তাকে তুমি জাস্ট বেসিক্যালি করতে চাইছো, মানে যেটা ভারী তাকে তুমি মানে তার কনসেন্ট্রেশনটাকে বাড়াতে চাইছো, যেটা এর সময় অ্যাটম বম তৈরির সময় হচ্ছে ইউরেনিয়াম 235 238, তার মধ্যে একজন বেসিক্যালি রেডিও অ্যাক্টিভ, অন্যজন নয়, তাহলে একজনকে জাস্ট আরেকজনের থেকে যদি মানে টোটাল নেচার থেকে তুমি যে রেডিও অ্যাক্টিভ যে ইউরেনিয়ামটা তার যদি কনসেন্ট্রেশন বাড়াতে হয়, তাহলে প্রথম তো নিচে রাস্তাটা হবে সেটা হচ্ছে এই রকম করে জাস্ট গ্রাম ল অফ ইফিউশনটাকে কাজে লাগিয়ে তুমি জাস্ট এইটাকে করো R1/R2 √M2/M1। অর্থাৎ যদি তোমার এমন হয় যে একটা কন্টেনারের মধ্যে ইউরেনিয়াম 235 238 থাকে, এরকম ছোট্ট ফুটো থাকে, তাহলে সেখান থেকে দেখতে ইউরেনিয়াম 235টা ফার্স্ট রেটে বেরিয়ে চলে যাবে, ইউরেনিয়াম 238টা জাস্ট তোমার রয়ে যাবে আর কি। তাহলে এই আইসোটোপ সেপারেশনে কিন্তু তোমার এই গ্রাম ল অফ ইফিউশনের একটা ইম্পর্টেন্ট রোল আছে আর কি, ঠিক আছে। আইসোটোপ সেপারেশন এইটা বেসিক্যালি প্রিন্সিপাল, যেটা এটা প্রিন্সিপাল ইজ গ্রামস ল অফ ইফিউশন। গ্রামস অফ ইফিউশন আছে বলে তুমি এটা কাছে করতে পারতো। মানে ধরো আমি কিন্তু সেপারেশন অফ ইউরেনিয়াম 235 ইউরেনিয়াম 238 দেখি আর কি, এইটা ভীষণ মানে ইউজড হয়েছিল এই প্রিন্সিপালটা কাজে, সেটা একটু তুমি করে নিও। আচ্ছা, এবারে যে টাইপের প্রবলেম সেখানে দেয়, খুব সহজ সহজ প্রবলেম, তুমি জাস্ট করবে। একটা প্রবলেম আমি বলছি, স্যার আগের পেজটা একটু দেখুন। হ্যাঁ হ্যাঁ, স্যার ঠিক আছে। তো এরকম একটা প্রবলেম বললাম যে rate of diffusion of helium is একটা জাস্ট তোমার একটা আরবিট্রারি সংখ্যা তোমায় বলে দিচ্ছি, ধরো 10⁻21 per second. Find the rate of diffusion of argon when it is kept in the same container and at the same temperature and pressure. একই টেম্পারেচার প্রেশার তুমি দেখেছো, শুধু জাস্ট আমি কিন্তু মোলার মাসটাকে এখানে পাল্টেছি আর কি। তাই মোলার মাসটা পাল্টেছি, তার জন্য তোমার আর্গনের জন্য তুমি রেট অফ হিলিয়ামের জন্য রেট অফ ইফিউশন তোমাকে বলে দিচ্ছি, তাহলে আর্গনের জন্য তোমাকে করতে হচ্ছে। তাহলে হিলিয়ামের মোলার মাস তুমি খেয়াল রাখলে, হিলিয়ামের মোলার মাস কত? 4, তাই তো, বা 4 গ্রাম, হ্যাঁ, এটা মানে যদি গ্রামে তুমি বলো আর কি, হ্যাঁ, এটা মানে যাকে কোনো একটা আরবিট্রারি ইউনিটের 4, আর তার রেসপেক্টে আর্গন যদি তুমি কনসিডার করো কত বলো, আর্গনের কত? 39.1 না 39.9 হয় না, এটা তোমাকে সাপ্লাই করে দেবে। 0.18 হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমাকে সাপ্লাই করে দেবে অনেক সময়, সেটাকে তুমি জাস্ট মাথায় রেখে করে ফেলবে। দেখো তাহলে যা বললাম
কারো কোনো অসুবিধা আছে কিনা আগে বলে না, তারপর আমরা নেক্সট জিনিসে ঢোকার চেষ্টা করব। আইসোটোপ সেপারেশনের জায়গাটা একবার না এই যে ধরো তোমার ধরো ইউরেনিয়াম 238, ইউরেনিয়াম 235, আরো সহজ এক্সাম্পল আমি বলছি, ধরো কার্বন 12 আর কার্বন 14 ধরো তোমার। কার্বন 12 এবং কার্বন 14 এর মধ্যে কি ডিফারেন্স আছে, মানে ফিজিক্যাল কোনো মেথডে তাদেরকে তুমি আলাদা করতে পারো কিনা। যেটা কথা হচ্ছে কিন্তু একটা কন্টেনারের মধ্যে কার্বন 12 কার্বন 14 এদের মিক্সচার আছে, হ্যাঁ, বা কার্বন কন্টেন্ট বা কার্বন ডাইঅক্সাইড একটা তুমি নিয়েছো, যে কার্বন ডাইঅক্সাইডে কার্বনটা হচ্ছে 12 আর একটা কার্বন ডাইঅক্সাইড এখানে কার্বনটা হচ্ছে তোমার 14, তো এই দুটো কার্বন ডাইঅক্সাইডের মোলার মাসের ডিফারেন্স হবে। আর এবারে একই কন্টেনারে তুমি নেচার থেকে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে নিয়ে এলে সেখানে কার্বন 12ও আছে, কার্বন ধরো 14ও আছে, ঠিক আছে, হ্যাঁ। এবারে তুমি যখন ওই ছোট্ট ফুটো আছে মানে অরিফিস বা স্মল হোল তোমার আছে, যেটা থ্রু দিয়ে তোমার বেসিক্যালি ইনফিউশনটা হচ্ছে, যে তুমি দেখো তাহলে কি হবে, যে যেটা হালকা সেটা বেসিক্যালি ফাস্টার রেটে ইনফিউজ করে বাইরে বেরিয়ে চলে যাবে। তাহলে কিছুক্ষণ সময়ের পরে তুমি ধরো প্রথমে হয়তো মানে নেচারে অ্যাকচুয়ালি ওই যে কার্বন 12 এবং কার্বন 14 যা রেশিও সেই মতো করে কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হয় তার রেশিও একটা রইল। এবার ওই নেচার থেকে গ্যাসটাকে নিয়ে তুমি যদি নেচার থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে সেপারেট করে সেটা ওই মানে নেচার থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা এয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে জুল থমসন কুলিং করে ফ্র্যাকশনাল লিকুইফ্যাকশন করে হলে সেপারেট করে নেওয়া যায়। এবার সেই গ্যাসটাকে একটা কন্টেনারের মধ্যে তুমি নিয়েছো, যেখানে যে কার্বন 12 কন্টেনিং কার্বন ডাইঅক্সাইডে আছে, কার্বন 14 কন্টেনিং কার্বন ডাইঅক্সাইডও আছে। এবার ইফিউশন হচ্ছে, কার্বন 12 কন্টেনিং যে কার্বন ডাইঅক্সাইড তার মোলার মাসটা কম হয়ে যাওয়ার জন্য অ্যাকর্ডিং টু গ্রাফটা তার রেট অফ ইফিউশনটা বেশি হবে, আর রেট অফ ইফিউশন বেশি হয়ে যাওয়ার জন্য সে কিন্তু কন্টেনার থেকে তোমার বেসিক্যালি বেরিয়ে চলে গেল, মানে বেশি রেটে বেরিয়ে গেল, মানে দুজনেই বেরোবে কিন্তু যে লাইটার সে বেসিক্যালি বেশি বেরোবে, যে হেভি সে কম বেরোবে। তাহলে কিছুক্ষণ পরে তুমি কি দেখতে পাবে যে নতুন যে কন্টেনারের মধ্যে যে গ্যাসটা রয়ে গেছে সেইখানে তোমার কার্বন ডাইঅক্সাইডের যে কার্বনটা 14 তার কনসেন্ট্রেশনটা বেড়ে গেছে বা তার পার্শিয়াল প্রেশারটা বেড়ে গেছে। তো এই কাজটা তুমি বারবার যদি করো তাহলে তুমি কি করবে, তাহলে নেচারে বা এয়ারে কার্বন 14 কন্টেনিং যে কার্বন ডাইঅক্সাইড তার যা কনসেন্ট্রেশন, তোমার এই যে আমি ইফিউশনের ফলে তুমি অ্যাকচুয়ালি হায়ার কনসেন্ট্রেশন ওয়ালা ওই কার্বন ডাইঅক্সাইড যেখানে কার্বনটা 14 সেটা তুমি বানাতে পারছো। বুঝতে পেরেছো? এই যে ব্যাপার আর কিছু নেই। আচ্ছা আচ্ছা, আর একটা আমি নিউমেরিক্যাল প্রবলেম তোমায় দিচ্ছি, এইটা অনেক সময় দিয়ে দেয়, হ্যাঁ, সেটা হচ্ছে যে ধরো এরকম বললাম যে ফাইন্ড দ্য রেশিও অফ ফ্রিকোয়েন্সি অফ binary collision and ternary collision, মানে two body and three body collisions in hydrogen at 300 Kelvin and 1 atmosphere। এটা আচ্ছা বলে দেওয়া আছে গিভেন কলিশনাল ডায়ামিটার সিগমার একটা ভ্যালু তোমায় বলে দেওয়া আছে, এটা অ্যাংস্ট্রম অর্ডারের হবে নিশ্চয়ই, এটা হচ্ছে 2 × 10⁻⁸ সেন্টিমিটার। এটা আচ্ছা এইটার জন্য এই যে নিউমেরিক্যাল প্রবলেমটা, এইটার জন্য তোমার একটা জাস্ট ফর্মুলা একটু বলে নেওয়া যাক। সেটা হচ্ছে এই যে তুমি যদি এই 3 বডি কলিশনসটাকে এই 2 বডি কলিশনসটাকে Z2 বলো আর 3 বডি কলিশনটাকে Z3 বলো, এই যে রেশিওটা এইটা সেটা সবসময় না হয় হচ্ছে তোমার ল্যামডা বাই সিগমা। তো বাইনারি কলিশন বাই টার্নারি কলিশন তাদেরকে রেশিওটা হচ্ছে ল্যামডা বাই সিগমা হয়ে যায়, যেখানে ল্যামডাটা মিনফি-পাত আর সিগমাটা হচ্ছে কলিশনাল ডায়ামিটার। কলিশনাল ডায়ামিটার, তাহলে Z2 বাই Z3 এই যে রেশিওটা, এই রেশিওটা হচ্ছে তোমার বেসিক্যালি এটা। আচ্ছা এই 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 এক্সপ্রেশনটা তোমার একটু জানতে হবে, মানে 2 বডি কলিশন আর 3 বডি কলিশন তার যে রেশিওটা সেটা হচ্ছে তোমার ল্যামডা বাই সিগমা হয় এটা। আচ্ছা এবারে
সিগমাটা তোমার বলে দেওয়া আছে। ল্যামডাটার ফর্মুলা কি? ল্যামডাটা আমি এই ফর্মুলা থেকে বের করব RT/√2 পাই সিগমা স্কোয়ার অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু পি, এইটা। আচ্ছা দেখো, এবারে টেম্পারেচার তোমায় বলে দিয়েছে, কত প্রেশার তোমায় বলে দিয়েছে। হ্যাঁ, তাহলে এবারে এইখান থেকে খুব পরিষ্কারভাবে তুমি জাস্ট মানে ল্যামডা বাই এই যে সিগমা রেশিওটাকে তুমি ক্যালকুলেট করতে চাও, ল্যামডা বাই সিগমা রেশিওটা, হ্যাঁ, এখান থেকে তুমি ক্যালকুলেট করতে চাও, মানে ধরো এইটা বের করার জন্য 2 body collision বাই 3 body collision, এই রেশিওটা বের করার জন্য। তাহলে এটা ল্যামডা বাই সিগমা করলে কি হবে? এটা সিগমা দিয়ে ভাগ করলে মানে বেসিক্যালি এটা হয়ে গেল RT/√2 পাই সিগমা কিউব এন অ্যাভোগাড্রো ইন্টু পি। দেখো আমি সব ফর্মুলাই কিন্তু এখন মানে সব ডেটাই কিন্তু আমার এখন জানা আছে। ঠিক আছে, বসিয়ে দাও, তো বসিয়ে দিলে তার যে উত্তর বেরোবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে তুমি বসালে তার মতো করে তোমার উত্তর পেয়ে যাবে। এটা তোমাকে একটা মানে আমি অনেকটাই হিন্স দিয়ে দিয়েছি, তুমি ক্যালকুলেটারে বসিয়ে এই জিনিসটাকে করে দেখে নেবে কি হচ্ছে। হলো? তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের অ্যাপ্লিকেশন সব কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো আমি একটু তোমাদের বললাম। একটুখানি উল্টোপাল্টে দেখানো, কোনো অসুবিধা হচ্ছে কিনা। এবারে নেক্সট যে জিনিসটা আমরা পড়বো সেই জায়গাতে আমরা সেই জায়গা সম্বন্ধে 2-4টা কথাবার্তা বলবো। তোমরা বলে না কি অসুবিধা হচ্ছে। বলো, কিছু অসুবিধা আছে? না স্যার। ঠিক আছে তো? আচ্ছা দেখো, আমরা একটা পার্ট শেষ করলাম, এবারে আমাদের গ্যাসের আর কিছু সহজ জিনিস বাকি পড়ে আছে আর কি, আমরা সেই জিনিসটাকে করবো। তাহলে আমাদের মানে তুমি যদি গ্যাসের সিলেবাসটাকে দেখো, তাতে কি আছে? প্রথমে কাইনেটিক থিওরি অফ গ্যাস আছে। আমি কোনো জিনিস মিস হয়ে গেছে কিনা একটু বলে নাও। প্রথমে কাইনেটিক থিওরি অফ গ্যাস আছে, সেখানে কনসেপ্ট অফ প্রেশার অ্যান্ড টেম্পারেচার, কলিশন অফ গ্যাস মলিকুলস, কলিশন ডায়ামিটার, কলিশন নাম্বার অ্যান্ড মিন ফ্রি পাথ, ফ্রিকোয়েন্সি অফ বাইনারি কলিশন, সিমিলার অ্যান্ড ডিফারেন্ট মলিকুলস, ওয়াল কলিশনস অ্যান্ড রেট অফ ইফিউশন। তো একটা পার্ট হয়ে গেল। আর তারপরে যে পার্টটা যেটা আমরা আগে আলোচনা করে নিয়েছি, যে নেচার অফ ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটিস, Maxwell distribution of speed in 1, 2 and 3 dimensions, kinetic energy distribution in 1, 2 and 3 dimensions, calculation of average, root mean square and most probable values in each case, calculation of number of molecules having energy greater or equal to epsilon, principle of equiparation of energy and its application to calculate the classical limit of molar heat capacity. ঠিক আছে? তাহলে এই যে সিলেবাসের যে পার্টটা ছিল সেখানে কোথাও কিছু নিশ্চয়ই আমাদের অসুবিধা নেই। কি ঠিক আছে তো নাকি? আচ্ছা, আর আমাদের সামান্য জিনিস এবারে বাকি আছে, আমরা সেই জিনিসটা এবারে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। এবারে নেক্সট যে পার্টটা তোমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হয়েছে গ্যাস সংক্রান্ত, একদম শুরুতে হয়তো এম্পিরিক্যাল গ্যাস ল নিয়ে যখন আমি কিছু কথাবার্তা বলেছিলাম, সেখানে রিয়েল গ্যাসের কনসেপ্ট হয়তো একটু এসেছিল, কিন্তু তার পরবর্তী সময়ে পুরোটাই ছিল হচ্ছে আইডিয়াল গ্যাস নিয়ে। সেই এম্পিরিক্যাল গ্যাস লসগুলো ইভেন চার্লস ল, বয়েস ল থেকে শুরু করে, হ্যাঁ, সেই আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট ইত্যাদি, কাইনেটিক থিওরি অফ গ্যাস, তার বেসিক অ্যাজাম্পশন, সেখান থেকে মানে পি ইকুয়াল টু 1 তার রুসি স্কয়ারের ডেরিভেশন, তারপরে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন, এনার্জি ডিস্ট্রিবিউশন, হিট ক্যাপাসিটি, হ্যানা তানা থেকে শুরু করে এই আপ টু অ্যাপ্লিকেশন পর্যন্ত পুরোটাই কিন্তু ছিল সবটাই আইডিয়াল গ্যাসটাকে নিয়ে জাস্ট মাথা ঘামাই। আর এবারে কথাটা হচ্ছে যে বাস্তবে কিন্তু গ্যাসগুলো, সে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেটটা বা আইডিয়াল গ্যাসের ইকুয়েশনস তোমাকে বেসিক্যালি যা প্রেডিক্ট করে, সে প্রেডিকশনের সঙ্গে নেচার কিন্তু পুরোপুরিভাবে মেলে না। তার মানে তখন ওই যে এক্সপেরিমেন্টাল বিহেভিয়ারগুলোকে জাস্ট বোঝার জন্য তোমাকে জাস্ট কিছু মানে বা অন্যভাবে বলতে গেলে রিয়েল গ্যাস বা নন আইডিয়াল গ্যাস, তাদের বিহেভিয়ারকে বোঝার জন্য তোমাকে আবার অন্য রকমের কিছু ইকুয়েশন কথা ভাবতে হবে। তাহলে আমরা নেক্সট চলে যাব তোমার রিয়েল গ্যাসে।
রিয়েল গ্যাস অথবা অনেক সময় এটাকে বলতে পারো নন আইডিয়াল গ্যাস। রিয়েল গ্যাস বা নন আইডিয়াল গ্যাসে যাওয়ার আগে তোমাকে প্রথম যে জিনিসটাকে বুঝতে হবে সেটা হচ্ছে এই যে প্রচুর ডিরেক্ট এবং ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস আছে যেটা তোমার ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে বাস্তবে গ্যাসগুলো তারা বেসিক্যালি আইডিয়ালি বিহেভ করে না। মানে জাস্ট প্রথম একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি জাস্ট বলে নিই যে দেয়ার আর enough direct and there are enough direct and indirect experimental evidences in favor of deviations from ideality. There are enough direct and indirect experimental evidences in favor of deviations from ideality. ঠিক আছে, মানে আইডিয়ালিটি থেকে ডেভিয়েশন আর কি, সেইটা নিয়ে অনেক প্রচুর ডিরেক্ট এবং ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস আছে। আর তাহলে প্রথমেই আমাদের এইগুলো জাস্ট বলতে হবে যে কী সেই এভিডেন্সেসগুলো আর কি। হ্যাঁ, মানে তুমি আইডিয়াল বাস্তবের যে গ্যাসগুলো যে সত্যি সত্যি আইডিয়ালি বিহেভ করে না, হ্যাঁ, সেই সংক্রান্ত কী কী এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস আছে আর কি, সেইটা আমাদের কিন্তু প্রথমে আলোচনা করতে হবে। এটা দিয়ে আমাদের গল্প বেসিক্যালি স্টার্ট হবে। ঠিক আছে, আর এইটা বলে ফেলার পরে তাহলে এইগুলো এইটা হচ্ছে একটা পার্টিকুলার জায়গা আর কি, এবং এখানে আমরা দেখবো অনেক ওরকম এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস আছে। তুমি জাস্ট মানে যদি আইডিয়াল গ্যাস হতো তাদের মধ্যে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন থাকতো না, এবং ইন্টারমলিকুলার ইন্টারাকশন না থাকলে কখনোই গ্যাসকে তুমি লিকুইফাই করতে পারবে না। কিন্তু গ্যাস অ্যাকচুয়ালি লিকুইফাইড হয়, গ্যাস যে সত্যি সত্যি লিকুইফাইড হয় আর কি। হ্যাঁ, সেই সংক্রান্ত তোমার যে বিখ্যাত অ্যান্ড্রুজ যে এক্সপেরিমেন্ট বা তার যে করসপন্ডিং কার্ভটা যেটা কার্বন ডাইঅক্সাইডের জন্য করেছিলেন, সেগুলোকে নিয়ে জাস্ট একটু ভালো করে আলোচনা করার দরকার আছে। আচ্ছা, তারপরে ইন্টারমলিকুলার ইন্টারাকশন থাকার জন্য তোমার বেশ কিছু কিছু দেখবে টার্ম পাবে, কম্প্রেসিভিটি ফ্যাক্টর, তুমি অ্যামাগাস কার্ভ পাবে যেখানে বেসিক্যালি পিভি ভার্সেস পি প্লট বা জেড ভার্সেস পি প্লট করা হবে। তারপর থার্মাল এক্সপানশন কোফিশিয়েন্ট, আইকোথার্মাল কোফিশিয়েন্ট অফ কম্প্রেশন, আইকোথার্মাল বাল্ক মডিউলার, জুল থমসন কোফিশিয়েন্ট, হ্যাঁ তারা অনেক জায়গাতে তুমি দেখতে পাবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি ডেভিয়েশনটা তোমার হচ্ছে। সে একটা জায়গা, এইটা একটা ডিটেলে জাস্ট আলোচনা করার দরকার আছে। তাহলে এইগুলোকে আমাকে মানে একটা লেকচারের মধ্যে আমরা এই পুরো ব্যাপারটাকে বলবো যে অ্যানাফ ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট এক্সপেরিমেন্ট এভিডেন্স ইন ফেভার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি আর কি, সেইটা নিয়ে একটুখানি ডিটেল ডিসকাশনের দরকার আছে আমার ডিসকাশন। আচ্ছা, তারপরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই যে ঠিক আছে আমি তো বুঝলাম, তার মানে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন হচ্ছে পিভি ইকুয়াল টু এন আরটি বা পিভি ইকুয়াল টু এন কেটি, সেইটা হচ্ছে তোমার রিয়েল গ্যাস বিহেভিয়ারটাকে পুরোপুরি এক্সপ্লেন করতে পারবে না। তাহলে এবার রিয়েল গ্যাস বিহেভিয়ারটাকে যদি এক্সপ্লেন করতে হয় তাহলে তোমাকে কী করতে হবে? তোমাকে যেটা করতে হবে যে মানে সেট আপ অফ নিউ ইকুয়েশনস অফ স্টেটস applicable to নন আইডিয়াল গ্যাস। ঠিক আছে, এবং সেই কনটেক্সটে মানে মূল যে আলোচনাটা হবে সেটা হচ্ছে ভ্যান ডার ওয়াল গ্যাস নিয়ে। মানে এখানে মূল আলোচনাটা হবে তোমার ভ্যান ডার ওয়াল গ্যাস নিয়ে, মানে ভ্যান ডার ওয়াল গ্যাস, এবং সেইটা নিয়ে কিন্তু অনেক ডিটেল আলোচনার জায়গা আছে আর কি, সেটা আমাদের করতে হবে। আর এর সাথে সাথে আরও দুটো যেটা আগে সিলেবাসে থাকতো না, এখন সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, যেগুলো নিয়ে খুব সামান্য মানে ভ্যান ডার ওয়াল গ্যাসেই আমি টোটাল ডিসকাশনগুলোকে করে নেব, দু একটা ছোটোখাটো ডিসকাশন জাস্ট সিম্পলি রয়ে যাবে। হ্যাঁ, মানে আমি যদি ভ্যান ডার ওয়াল গ্যাসটাকে যেমনভাবে করছি সেটা পুরো ফেঁদে কষবো। এবার ওই একই প্রিন্সিপালস আরও দুটো ইকুয়েশন অফ স্টেটের জন্য তোমাকে অ্যাকচুয়ালি ব্যবহার করতে হবে। একটাকে বলা হয় ডাইটেরেস ইকুয়েশন অফ স্টেট, DIETERICI অ্যাবস্ট্রাপেস, ডাইটেরিস ইকুয়েশন অফ স্টেট। এইটা জাস্ট ইকুয়েশনটা কি একটুখানি বলে নিই, জাস্ট কিছু কথাবার্তা বলা। আর তার আরেকটা আছে যেটা হচ্ছে বার্থেলস ইকুয়েশন অফ স্টেট, বার্থেলস ইকুয়েশন অফ স্টেট। এইটা জাস্ট এই তিনটে ইকুয়েশন অফ স্টেট নিয়ে জাস্ট একটু কথাবার্তা বলার দরকার আছে এইটা। আচ্ছা, এবারে লাস্ট যে পার্টটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এই যে ঠিক আছে, যে যখন তুমি বুঝলে যে মানে আইডিয়াল গ্যাস থেকে আইডিয়াল গ্যাস তার যে ইকুয়েশন অফ স্টেট সেটা হচ্ছে বাস্তবের গ্যাসগুলোর টোটাল বিহেভিয়ারটাকে এক্সপ্লেন করতে পারছে না,
এবারে কেন ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি আসছে তার মূলত দুটো কারণ। একটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট, আইডিয়াল গ্যাসের যে মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে বেসিক অ্যাজাম্পশন সেখানে ধরে নেওয়া হয়েছিল যে গ্যাস মলিকুলগুলো পয়েন্ট মাসেস, কিন্তু বাস্তবে গ্যাস মলিকুলগুলো পয়েন্ট মাস আর একটা ফাইনাইট ভলিউম আছে, সেটা যেমন একটা চেঞ্জ। আর একটা বড় চেঞ্জ সেটা হচ্ছে এই যে তোমার আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে গ্যাস মলিকুলগুলোর মধ্যে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন থাকে না, কিন্তু বাস্তবে গ্যাস মলিকুলগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক ইন্টারমলিকুলার ইন্টারাকশন আছে, ঠিক আছে? তাহলে যে গ্যাস মলিকুলগুলোর ক্ষেত্রে যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন আছে তাহলে সেই ইন্টারাকশনের নেচারগুলো কেমন আর কি, সেইটা নিয়ে জাস্ট একটুখানি কথাবার্তা বলা। সেইটা একটা জায়গা যে ইন্টার মলিকুলার ইন্টারাকশন, যেটা তুমি জাস্ট ভ্যান ডল ইন্টারাকশন বলতে পারো, যে ভ্যান ডল ইন্টারাকশনের মধ্যে ডাইপোল 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 ইনডিউস ডাইপোল এবং ইনডিউস ডাইপোল ইন্টারাকশনসগুলো থাকছে আর কি, এবং সেখান থেকে বিভিন্ন রকমের পোটেনশিয়াল, যেমন ধরো ফর এক্সাম্পল লেনার্ড জোট পোটেনশিয়াল, এটা নিয়ে জাস্ট কথাবার্তা তুমি বলছো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই হচ্ছে এই ইন্টারমলিকুলার ইন্টারাকশনের কথাবার্তা বলা। সেখানে তোমার ওই বললাম না ডাইপোল ডাইপোল ইন্টারাকশনস, হ্যাঁ এইভাবে না লেখে এইভাবে বলি, মানে জেনারেলি মানে ভ্যান ডল ইন্টারাকশন, এটা ডিটেলে লিখছি আমি, যখন পড়াবো তখন ডিটেলে লিখবো। তাহলে এই তিনটে জিনিস আমাকে জাস্ট সিম্পলি পড়তে হবে। এটা মোটামুটি ভাবে তিনটে জিনিস, তিনটে ক্লাসের মূলত পড়া, তিনটে থেকে হয়তো এই জিনিসটা যদি দুদিন ধরে পড়াই তাহলে তোমার 4টে ক্লাস জাস্ট আমাকে একটুখানি আলোচনা করতে হবে। আচ্ছা, আমি আজকে আর শুরু করে লাভ নেই, তাহলে আমরা বেসিক্যালি মানে কালকে আবার ক্লাস নেব, হ্যাঁ কালকে সকালে। তাহলে কালকে সকালের ক্লাসে আমরা মূলত হচ্ছে জাস্ট এই প্রথম পার্টটাকে একটুখানি বলে নেব, যে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস ইন ফেভার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। মানে যদি আমি 15 তারিখটাকেই পরীক্ষার ডেডলাইন হিসেবে মনে করি আর কি, তাহলে আমি চেষ্টা করি এই সপ্তাহের মধ্যে মানে রবিবারের মধ্যে হচ্ছে এই গ্যাসের সিলেবাসটাকে শেষ করে দিতে। তারপরে আমরা মানে যাদের ধর পরের দিকে পরীক্ষা টরীক্ষা আছে তাদের তো কোনো অসুবিধাই হবে না, আমরা থার্মোডাইনামিক্সটা তারপরে আমি ভিডিওটা দিয়ে দিয়েছি, ভিডিওগুলো তোমরা পড়ে তো নিশ্চয়ই, যাদের খুব তাড়াহুড়ো করে পরীক্ষা আছে তারা কোনোভাবে একটু ম্যানেজ করে নেবে, কিন্তু যাদের তাড়াহুড়ো করে পরীক্ষা নেই আর কি, হ্যাঁ তাদের জন্য আমি এবারে থার্মোডাইনামিক্সটা জাস্ট শুরু করবো। আর থার্মোডাইনামিক্সটা আসলে আমার অনেকটা বেশি সময় ধরে অনেক দিন ধরে পড়াতে হবে, নেক্সট 1 বছর ধরে পুরো থার্মোডাইনামিক্সই পড়ানো হবে আর কি। সেই জন্য যাদের হয়তো এক্ষুনি হচ্ছে না থার্মোডাইনামিক্সটা পড়ানো, তারা ওই ভিডিওগুলোকে ভালো করে দেখে নেবে, দেখে নিয়ে কলেজে মোটামুটিভাবে একটু পড়ানো হয়েছে, আমাদের এই 3rd ভলিউম বইটাকে দেখবে, বইটা দেখে তুমি ব্যাপারটাকে ম্যানেজ করবে। কিন্তু স্টিল আমি বলছি যে আমি মানে বেশ কিছুটা পোর্শন অন্তত আমি পড়িয়ে দিতে পারবো ওই তোমার আগামী 1 মাসের মধ্যে। মানে ফেব্রুয়ারি মাস তো এটা পুরোটা অনেক ক্ষেত্রেই থাকছে, কিন্তু স্টেট ইউনিভার্সিটির ছেলেদের যদি সত্যি 15 তারিখ থেকে পরীক্ষা হয়, জানি না কেন 15 তারিখ থেকে পরীক্ষা নিচ্ছে, কারণ অফিসিয়ালি তো নভেম্বরের 26 তারিখ পর্যন্ত অ্যাডমিশন হয়েছে, হ্যাঁ মানে আরেকটু পরের দিকেই পরীক্ষা নিতে পারতো, যাকে তবুও মানে আমাদের অত ভরসা করে লাভ নেই, আমরা মানে খুব কুইকলি জিনিসটাকে করে দিতে চাইছি। তাহলে এই হচ্ছে ব্যাপারটা। তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা জাস্ট এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো আমার মনে হয় আজকে আর এই 15-20 মিনিটের জন্য নতুন কিছু শুরু করে লাভ নেই, কারণ এক একটা ক্লাসে এক একটা পার্টিকুলার টপিক থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন এইটা একটা ফুল ক্লাসে পড়ানো যায় আর কি, তাহলে ফুল 2 ঘন্টার ক্লাসে আমরা এই জিনিসটা আমরা নেক্সট দিন সকালে জাস্ট কভার করে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ বলো স্যার, মানে 15 তারিখের মধ্যে স্যার গ্যাসিয়ান স্টেটটা শেষ হয়ে যাবে তাই তো? হ্যাঁ পজিটিভলি, মানে এই সপ্তাহেই শেষ হয়ে যাবে, রবিবারের মধ্যেই শেষ হয়ে যাবে। আচ্ছা এন্ড অফ লেকচার 2। মানে আমার ব্যাপারটা আয়ত্তের মধ্যে আছে বলি আমি। হ্যাঁ বলো বলো বলো। স্যার কেমিক্যাল কাইনেটিক্সে তো ওই কোয়ালিশন থিওরিটা কেমিক্যাল কাইনেটিক্সে। আর তোমাদের পরীক্ষা কবে? স্যার ওই তো 14 ফেব্রুয়ারিতে বললেন। ও 14 ফেব্রুয়ারি বলেছে না? আচ্ছা, তোমাদের কলিশন থিওরিটা এই সেমিস্টারে সিলেবাস আছে বলেছিল না? আচ্ছা আচ্ছা, মানে ক্যালকাটা আসলে এই সেমিস্টারে সিলেবাসে নেই, ওটা 6 সেমিস্টারের সিলেবাসে আছে। আমি ক্যালকাটা সিলেবাসটাতে ছিল না বলে পড়ানো হয়নি। হ্যাঁ ওটা বলে দেবো, 14-এর মধ্যেই বলে দেবো, তোমাদের অসুবিধা হবে না। আর আরেকটা হতে পারে আমি একটা তোমার ভিডিও দিয়ে দিচ্ছি, একটা ভিডিও দিয়ে দেবো, ওইটা একটু দেখে নাও। হ্যাঁ কলিশন থিওরি ট্রানজিশন স্টেট থিওরি এগুলো আছে তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ওই যেমন এরকম ভিডিও তাহলে দিয়ে দেবো। হ্যাঁ তাহলে হয়ে যাবে তো? তুমি আমাকে একটুখানি হোয়াটসঅ্যাপ করে দাও, তাহলে আমার মনে থেকে যাবে। হ্যাঁ
আসলে ভিডিওগুলো কি জানো তো, আমার ওই দুটো ল্যাপটপ একটা ডেস্কটপ এখানে ওখানে হয়ে গেছে। ওই পৌলমী ওটা খুব যত্ন করে স্টোর করে রাখে, হ্যাঁ, মানে পৌলমীকে বললে ও মানে দিয়ে দেবে, আমি বলে দেবো ওকে, তোমাদের দিয়ে দিতে পারে।